জি ভাইয়া শুনতেছি, দেখাও ঠিক যাচ্ছে। আছে, আসো। সো হাইড্রা দিয়ে শুরু করি, ঠিক আছে? দেখো, হাইড্রা সম্পর্কে আগে আমি কিছু বেসিক কথাবার্তা বলবো। যেমন হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের একটা চমৎকার উদাহরণ বলা যায়। নিডারিয়া পর্বের প্রাণীদের একটা চমৎকার একটা উদাহরণ হচ্ছে হাইড্রা। সো নিডারিয়া পর্বর বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু সহজভাবে মনে রাখবো। দেখো, সো নিডারিয়া, আমরা নিডারিয়া বলে সাধারণত আমি সি নিডারিয়া বলি। সি নিডারিয়া বলি কেন বলি? কারণ বানানটা আসলে এরকম, প্রথমে সি আছে। তো আমি সি নিডারিয়া বলি কেন? কারণ এই যে সি, এই সি দিয়ে দুটো শব্দ পাওয়া যায়। একটা হচ্ছে সিতে হচ্ছে সিলেন্টেরন, আর সিতে হচ্ছে সি। সি মানে কি? সমুদ্র। আর সিলেন্টেরনটা কি? এটা হচ্ছে তাদের পরিপাক গহ্বর। সো নিডারিয়া পর্বের যে প্রাণী আছে তাদের পরিপাক গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন। আর এরা যেহেতু বেশিরভাগই থাকে সমুদ্রে, তাই এটা সি দিয়ে আমরা মনে রাখছি। কয়টা প্রজাতিবাদে? 20টা প্রজাতিবাদে এদের সবাই কিন্তু কি সামুদ্রিক। কেউ কি আমাকে বলতে পারবেন যে এমন একটা পর্বের নাম যে পর্বে সবাই সামুদ্রিক? দেখি কে বলতে পারে, তার নাম্বারে 10 টাকা ফ্লেক্সি দিব আমি। কেউ কি বলতে পারবেন? জি ভাইয়া। বলেন তো, নাম কি? কোন পর্বের সবগুলো একাই প্রাণী সামুদ্রিক? ভেরি একাই গুড। নোডার মাঠে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার নাম্বার আমাকে ইনবক্স করে দিও, তোমার ক্লাস শেষে 10 টাকা পুরস্কার থাকছে। ঠিক আছে। না ভাই, 10 টাকা লাগবে না, দোয়া করবেন যেন মেডিকেলে চান্স পাই। এটা জাস্ট পুরস্কার, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম যে নিডারের পরের প্রাণী, এদের পরিপাক গহ্বর হচ্ছে সিলেন্টন। আমরা যদি মানে পর্বগুলোর ক্রম দেখি, তাহলে আমরা দেখবো এটা হচ্ছে 2 নাম্বার পর্বের প্রাণী। আর 2 নাম্বার পর্বের প্রাণী দুইতেই বোঝা যায়। দুইতে কি? দ্বিস্তরী। দ্বি শব্দের অর্থ কি? দুই। আমরা যদি পর্বগুলো হিসাব করি, তার প্রথম পর্ব কি? পরিফেরা। দ্বিতীয় পর্ব হচ্ছে নিডারিয়া। আমরা দুইতে মনে রাখবো দ্বিস্তরী। আমরা যখন প্রথম চ্যাপ্টারটা পড়বো না, তখন সেটা আমরা খুব সুন্দর ছক করে দিব, দেখবেন সবগুলো মনে রাখার একটা কমন বৈশিষ্ট্য আছে। ক্লাসটা করে আপনারা খুবই মজা পাবেন। আপাতত এটা দেখেন। সো যেহেতু 2 নম্বর পরের প্রাণী, তার ভ্রূণস্তরটা কীরকম? দ্বিস্তরী। ওর সিলোম নাই, কিন্তু সিলোমের কাজ চালানোর জন্য যে জিনিসটা আছে সেটা হচ্ছে সিলেন্টেরন। মানে হাইড্রা বেসিক্যালি অ্যাসলোমেট, বাট পরিপাক সংবহন গহ্বর হিসেবে সিলেন্টেরনটা উপস্থিত থাকে। এদের বেশিরভাগই সি বা সমুদ্রে বসবাস করে। আমরা যদি আরেকটু দেখি পরের বৈশিষ্ট্যে, তাহলে দেখব যে এখানে পলিপ ও মেডুসা নামে দুইটা দশা দেখা যায়। পলিপ ও মেডুসা। পলিপটা কি? পলিপটা হচ্ছে বদ্ধ। আমরা বলি নাকের মধ্যে মাংস আটকে আছে, সেটাকে আমরা কি পলিপ বলি। আর মেডুসা কি? গ্রিক একটা দেবী আছে, সেই দেবী অভিশাপপ্রাপ্ত হয়ে তার যে মাথার চুলগুলা, সেই মাথার চুলগুলো সব সাপের মতো হয়ে গেছিল। মাথার চুলগুলা সবই সাপের মতো হয়ে গেছিল। সেই দেবীর নাম হচ্ছে মেডুসা। যেহেতু ওনার মাথার চুলগুলা সাপের মতো কিলবিল করতে পারে, তাই তার নাম অনুসারে এটাকে মেডুসা বলা হয়েছে। ঠিক আছে? মেডুসা মানে কি? যেগুলো চলাচল করতে পারে, চলাচলক্ষম দশা। তাহলে হাইড্রার জন্য জীবনে দুটাই দশা আছে। একটা হচ্ছে পলিপ, যেটা স্থবির বা নড়াচড়া করতে পারে না। আর মেডুসা মানে কি? যে জীবন দশা তারা চলাচল করতে পারে। ঠিক আছে? আরেকটা বুঝছো কি, যে এদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে যৌন ও অযৌন উভয় প্রক্রিয়াতেই বংশবৃদ্ধি হয়। দেখো, কথা একটু বোঝার চেষ্টা করো। যৌন এবং অযৌন মানে কি? যৌন মানে যেখানে গ্যামিটের মাধ্যমে জনন হয়। আগে চ্যাপ্টার বেসিক কথা করতে গেলে বলে নেই, তাহলে পরে আমরা যখন চ্যাপ্টারটা পড়বো দেখবো অনেক সহজ হয়ে গেছে। তাহলে যৌন মানে কি? যেখানে গ্যামিটের মিলন হয়। আচ্ছা, গ্যামিট মানে কি? গ্যামিট শব্দের বাংলা হচ্ছে জনন কোষ। আমি যদি বলি জনন কোষ কী কী আছে, উত্তর হবে পৃথিবীতে জনন কোষ অনলি দুইটা আছে। পুরো পৃথিবীতে জনন কোষ অনলি দুইটা। একটা হচ্ছে শুক্রাণু, আরটা হচ্ছে ডিম্বাণু। তাহলে যেসব প্রাণী থেকে এই শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা মিলে নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টি করে প্রজনন করে, তারাই হচ্ছে কি? যৌন জনন। আমাদের হাইড্রা কিন্তু যৌন জনন করতে পারে। এবার অযৌন জনন কি? অযৌন জনন হচ্ছে এই গ্যামিট ছাড়া, মানে শুক্রাণু ডিম্বাণু ছাড়া যে কোনো প্রক্রিয়া, সেটা আকাশ থেকে পড়ে হোক, পাতাল থেকে হোক, বাতাস থেকে হোক, যেমনি তৈরি হোক, সবগুলো হচ্ছে অযৌন। যেমন হাইড্রার ক্ষেত্রে কি হয়? হাইড্রার ক্ষেত্রে যে বিভাজন হয়, মানে এই যে এই হাইড্রা অর্ধেক যদি তুমি কাটো, এইখান থেকে বাকি আবার আরেকটা অংশ গজায় যাবে, এটা হচ্ছে বিভাজন। তারপর হাইড্রার শরীরে কি? মুকুল সৃষ্টি হয়, মুকুল থেকে আবার একটা নতুন একটা হাইড্রা তৈরি হয়। এখানে কিন্তু যৌন জনের কোনো কাহিনী নাই, মানে শুক্রাণু ডিম্বাণু মিলনের কিন্তু কোনো ব্যাপার নাই। ঠিক আছে? সো এখান থেকে ইজিলি তারা গড়ে উঠতে পারছে। মানে কি? হাইড্রা হচ্ছে যৌন এবং অযৌন দুইটা প্রক্রিয়াতেই বংশবৃদ্ধি করতে পারে। কোনো প্রাণীর মধ্যে কিন্তু এই গুণটা আর নাই। আমি যদি তোমাকে বলি যে এই যে আমার হাতটা দিলাম, আমার হাত থেকে একটু কোষ কেটে নিয়ে যেয়ে এখান থেকে আমার বাচ্চা বের করে দেখাও, কেউ পারবে? জীবনেও পারবে না। সো আমরা মানুষরা কি শুধুমাত্র যৌন উপায়ে বংশবৃদ্ধি করতে পারি। নিডার পর্বের প্রাণীগুলো তথা হাইড্রা ব্যতিক্রম, সে যৌন এবং অযৌন উভয় প্রক্রিয়াতেই বংশবৃদ্ধি করতে সক্ষম। ওকে,
সো হাইড্রার কিছু বৈশিষ্ট্য জানা দরকার। হাইড্রার বৈশিষ্ট্য মনে রাখবা ম দিয়ে। ম মানে কি? হাইড্রা সাধারণত মুক্তজীবী, মানে একা একাই বেঁচে থাকতে পারে। মতে মনে রাখবা মাংসাশী। মাংসাশী মানে কি? মাংসাশী মানে হচ্ছে এরা সাধারণত কি প্রাণী আহরণ করে, মানে খাওয়ার জন্য সাধারণত প্রাণী খায়, এরা কোনো উদ্ভিদজাত খাবার গ্রহণ করে না। আর মতে মনে রাখবা হচ্ছে মুক্তজীবী, মাংসাশী, আর হচ্ছে মিঠা পানি, মানে কি সাধারণত এরা মিঠা পানিতে বসবাস করে। মুক্তজীবী, মাংসাশী, আর হচ্ছে মিঠা পানি, এদের মময় বৈশিষ্ট্য, তাই না? ওকে, সো এখানে কথা হচ্ছে হাইড্রার খাদ্য, তাহলে বুঝতেই পারতেছো হাইড্রা কোন ধরনের খাবার খাবে? শুধুমাত্র প্রাণী, মানে মাংসাশী খাবার গ্রহণ করবে তারা, তাই না? তারা শুধুমাত্র মাংস জাতীয় খাবার গ্রহণ, মানে প্রাণী জাতীয় খাবার গ্রহণ করবে। এখানে একটু আমরা উত্তরটা দেখি, এটার উত্তরটা কি বলতে পারবেন? দেখি একটু বলেন তো, হাইড্রার খাদ্য নয় কোনটি? ছোট ঘাস। দেখি ছেলেরা একটু পার্টিসিপেট করেন, আমার ছেলেরা কেউ কথা বলে না কেন? ছেলে বাবুরা একটু কথা বলেন আপনারা। হাইড্রার খাদ্য নয় জি কোনটি? ভাইয়া, ছোট ঘাস। সাবাস। কারণ কি? আমি তো বলেই দিয়েছি এখানে কি মাংসাশী, বোঝাই যাচ্ছে যে ছোট ঘাসটা কি উদ্ভিদের মধ্যে পড়ছে, সো এটা হাইড্রার খাদ্য নয়। এখানে যদি আমি জিজ্ঞেস করি যে হাইড্রার সবচেয়ে প্রধান খাদ্য কোনটা, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে প্রধান খাদ্য। হ্যাঁ, খন্ডায়িত প্রাণী। খণ্ডকায়িত প্রাণী। বলেন, আরো বলেন, শুনি, সমস্যা নেই, উত্তর ভালো লাগতেছে, আপনার বলতে থাকেন, আপনার পড়তেছেন, এটা বোঝা যাচ্ছে। ভাইয়া সাইক্লোপ। সঙ্গী সব প্রাণীগুলো। আচ্ছা, তো বেসিক্যালি এখানে উত্তরটা নাই, ঠিক আছে? উত্তরটা হবে হচ্ছে ক্রাস্টাসীয় সন্ধিপদী। উত্তরটা কি হবে? ক্রাস্টাসীয় সন্ধিপতি। আপনারা যেগুলো বলছেন সেগুলো কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে? বাট আমি যদি বলি হাইড্রার প্রধান খাদ্য কোনটা, উত্তর হবে এইটা, ক্রাস্টাসীয় সন্ধিপতি। মানে ক্রাস্টাসীয় বর্গের যে সন্ধিপতি, মানে কি আর্থ্রোপোড। আর্থ্রোপোড মানে কি? আর্থ্রো মানে কি? আর্থ্রোপোড মানে কি? পতঙ্গ যেগুলো আছে। আর্থ্রোপোড মানে কি? আর্থ্রো মানে কি? বলে আমার আর্থাইটিস হয়েছে, মানে কি আমার জয়েন্টে গিরায় গিরায় ব্যথা হচ্ছে। আর পোড শব্দের অর্থ হচ্ছে পা। আর্থ্রোপোডা মানে কি? আর্থ্রোপোডা শব্দের শাব্দিক অর্থ আসলে সন্ধিযুক্ত পা বা সন্ধিপদী। সো এই ক্রাস্টাসীয় বর্গের যে সন্ধিপদী পোকামাকড় বা পতঙ্গ আছে, সেই পতঙ্গগুলো সাধারণত হাইড্রার সবচেয়ে প্রিয় খাদ্য। এছাড়া সাইক্লোপস, ড্যাফনিয়া, খণ্ডকায়িত প্রাণী, এগুলো কিন্তু হাইড্রা কম বেশি খেয়ে থাকে। বাট যদি প্রধান খাদ্য জিজ্ঞেস করি, উত্তর হবে কোনটা? ক্রাস্টাসীয় সন্ধিপদী। ভাইয়া হ্যাঁ বলো আপু। সাইক্লোপস আর ডেফনিয়া মানে দুইটা প্রাণী কি একই? না না, আলাদা আলাদা। ঠিক আছে। মানে দুটোই কি আর্থ্রোপোডা পর্বে কিন্তু মানে দেখতে আলাদা? হ্যাঁ, মানে বাহ্যিক বৈশিষ্ট্য থেকেও আলাদা, ঠিক আছে? হুম। ওকে, এবার চলেন আমরা একটু হাইড্রার বৈশিষ্ট্য সম্পর্কে জানি। বাহ্যিক বৈশিষ্ট্যগুলো একটু দেখবো কি কি আছে। তিনটা অংশ বিভক্ত করা যায়, তাই না? একটা হচ্ছে হাইপোস্টোম, দেহকাণ্ড, আর কি পাদচাকতি। হাইপোস্টোম কোনটা? দেখেন, হাইপো শব্দটার অর্থ হচ্ছে নিচে। হাইপো শব্দের অর্থ কি? নিচে। স্টোম শব্দটার অর্থ হচ্ছে মুখ। আমরা যখন ঘাস ফড়িং পড়বো তখন আপনারা দেখছেন লেখা আছে স্টোমোডিয়াম। স্টোমোডিয়াম মানে কি? ওটা অগ্রপৌষ্টিক নালী। সো এখানে আমরা বললাম হাইপোস্টোম। স্টোম শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক কথা কি? মুখ। যেমন এরকম আরেকটা উদাহরণ দেওয়া যায়, আপনার প্রথম চ্যাপ্টারে পড়ছেন কি সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা মানে কি? সাইক্লো মানে হচ্ছে সার্কেল থেকে শব্দটা আসছে, গোল। স্টোমাটা মানে কি? মুখ। মানে যাদের গোল মুখ তাদেরকে বলা হয় সাইক্লোস্টোমাটা। সহজ কথায় স্টোম শব্দের অর্থ হচ্ছে মুখ। হাইপো মানে কি? নিচে। তাহলে হাইপোস্টোম মানে কি? মুখের নিচে। হাইপোস্টোম মানে কি? মুখের নিচে। মানে এটা যদি মুখ হয়, এটা যদি মুখ হয়, মুখের নিচে জায়গাটা সেটাই হচ্ছে হাইপোস্টোম। তাহলে আমি যদি জিজ্ঞেস করি মুখ ছিদ্রের অবস্থানটা কোথায়, উত্তর কি হবে? হাইপোস্টোমের চূড়ায়, তাই না? কারণ কি? কারণ মুখের নিচে যেহেতু হাইপোস্টোম অবস্থিত, তার মানে হাইপোস্টোমের উপরে কি অবস্থিত? মুখ ছিদ্র। ওকে, সো হাইপোস্টোম সম্পর্কে জানলাম। এবার হচ্ছে দেহকাণ্ড। আচ্ছা, সো দেহকাণ্ডে তিনটা অংশ আছে, কোর্সিকা, মুকুল, আর হচ্ছে যৌনাঙ্গ। কোর্সিকা, মুকুল এবং যৌনাঙ্গ। কোর্সিকাটা কি? আপনারা কিন্তু অনেকে হাইপোস্টোমটাকে মনে করেন যেখান থেকে কোর্সিকা বের হয়। দেখেন, এটা যদি হাইপোস্টোম হয়, হাইপোস্টোমের গোড়া থেকে কোর্সিকা বের হয়, কখনোই হাইপোস্টোম না। সো কোর্সিকা কিন্তু হাইপোস্টোমের অংশ না, কোর্সিকা হচ্ছে দেহকাণ্ডের অংশ। এরপর হচ্ছে মুকুল। মুকুলটা কি? হাইড্রার শরীর থেকে এরকম ছোট ছোট কুড়ির মতো ছোট ছোট হাইড্রা দেখা যায়, এটা হচ্ছে হাইড্রার মুকুল। আর হাইড্রার যে জননাঙ্গ, জননাঙ্গ ব্যাপারটা কি? জননাঙ্গ ব্যাপার আমি আগেই বলছি যে জননাঙ্গ কি করে? জনন কোষ তৈরি করে। পৃথিবীতে জনন কোষ কয়টা আছে? দুইটাই আছে, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। তাহলে শুক্রাণু যে তৈরি করবে তার নাম কি হবে? শুক্রাশয়। ডিম্বাণু যে তৈরি করবে তার নাম কি? ডিম্বাশয়। এটা পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, মাছি হোক, মশা হোক, হাঁস ফড়িং হোক, সবার জন্য সেম।
শুক্রাণু তৈরি করবে শুক্রাশয়, ডিম্বাণু তৈরি করবে ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয়টা কই থাকে? ডিম্বাশয়টা সাধারণত দেহের নিচের অংশে থাকে, আর শুক্রাশয়টা সাধারণত দেহের উপরের অংশে এরকম করে করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে শুক্রাশয় নিচে উপরে, আর ডিম্বাশয় হচ্ছে নিচে। আশা করি আপনারা মনে রাখতে পারবেন। এখন কথা হচ্ছে, আমরা যেটা বললাম, তাহলে এর জনন দুইটা প্রকার আছে। মুকুলের মাধ্যমে সে কোন ধরনের জনন সম্পন্ন করে? অযৌন জনন। যৌনাঙ্গের মাধ্যমে সে কোন ধরনের জনন সম্পন্ন করে? উত্তর হচ্ছে যৌন জনন। এখন কথা, সে কি একই সাথে যৌন অযৌন দুটোই প্রজনন করবে? না, এটা একটা কাহিনী আছে। কাহিনীটা কি? যৌন সে কখন করে? পুষ্টির অভাবে। আর শরীরে যখন পর্যাপ্ত পুষ্টি থাকে তখন সাধারণত অযৌন জননটা বেশি হয়। এর সাথে ঋতুর প্রভাব আছে। আমি আপনাদেরকে মনে রাখার জন্য সহজ একটা গল্প বলি, যে ধরেন মানুষ বিয়ে করতে চায় কোন ঋতুতে সবচেয়ে বেশি? বলেন তো, কোন ঋতুতে সবচেয়ে বেশি বিয়ের দাওয়াত পান আপনারা? আমাকে একটু জানান। শীতে ভাইয়া। ভেরি গুড। তো এই যে মানুষ এত বিয়ে করে শীতে, বিয়ে করে কিসের জন্য? বিয়ের রিজনটা কি? যৌন জনন করা, তাই না? টু বি ভেরি অনেস্ট, লিগাল ওয়েতে আমরা যৌন জনের মধ্যে বংশবৃদ্ধি করি, এটাও কিন্তু বিয়ের একটা উদ্দেশ্য। তো শীতকালে আমরা এত বিয়ে করতেছি কেন? যৌন জনন করার জন্য। আর যদি বলেন যে কোন ঋতুতে আসলে মানে এরকম অযৌন জনন হবে, আপনি চিন্তা করেন, স্বামী স্ত্রী গরম চারপাশে, তাদের কি যৌন জনন করতে ইচ্ছা করবে? করবে না। সেইভাবে মনে রাখবেন যে গরম হাইডের ব্যাপারটাও মন মেজাজটা মানুষের মতোই। তার অযৌন জনন হয় কখন? গরমকালে, যখন তার যৌন জনন করতে ইচ্ছা হয় না। আর এই যৌন জননটা কোথায় হয়? সাধারণত হেমন্ত এবং শীতকালে। হেমন্ত ও শীতকালে সে সাধারণত কি যৌনজন করে। মানুষের বিয়ে দিয়ে মনে রাখবেন, মানুষের বিয়ে হয় হেমন্ত শীতকালে বেশি, যৌনজন হয় বেশি। আর হাইডার ক্ষেত্রেও সেম। গরমের মধ্যে হাইডার যৌনজন করতে ইচ্ছা করে না, সে তখন কি অযৌনজন করে। আর গরম মানে কি গ্রীষ্মকাল। আসলে ব্যাখ্যাটা কিন্তু আসলে একটু অন্যরকম। যেমন আমরা সবাই কিন্তু জানি, অলরেডি আমরা এইচএসসি পড়ে আসছি, তাই না? হাইডা শরীরে একটা কি থাকে? মিথজীবী হিসেবে কি বাস করে? একটু দেখি তো, কে বলতে পারে এই নামটা? হাইডার শরীরে মিথজীবী হিসেবে কি বাস করে? একটা সবুজ শৈবাল বাস করে না? জি ভাইয়া। এই যে সবুজ শৈবাল, এই সবুজ শৈবালটা কি করে? এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে শক্তি উৎপাদন করে, নিজে শক্তি উৎপাদন করে, প্লাস সেই শক্তি থেকে কি হাইডারকে কিছুটা দেয়। তো খুবই স্বাভাবিক, গরমকালে আলো থাকে বেশি, থাকে সালোক সংশ্লেষণ বেশি হয়, ফলে কি হয়? সে যেমন পুষ্টি সংগ্রহ করে, সেখান থেকে হাইডার কি খুব ভালো করে পুষ্টি সংগ্রহ করতে পারে। আর হেমন্ত শীতকালে যেহেতু মানে ব্যাঘাতপ্রাপ্ত হয়, দ্যাটস তখন কি পুষ্টির অভাব হয়, অ্যান্ড ফলশ্রুতিতে তখন কি যৌনজন হয়। আশা করি আপনাদের মনে থাকবে। আপনাদের ঢাকায় আছে বাসা কার কার আপনাদের সবার মধ্যে? ভাইয়া আমার। ওকে। সংসদের সামনে কখনো ফুচকা খাইতে গেছেন? জি স্যার, গিয়েছি। গুড। ফুচকা খাইতে গেলে দেখবেন সংসদের সামনে ওরা খুব ভালো ফুচকা বানায়। আপনি যদি ফুচকা চান, 30 টাকার একটা প্লেটে মাত্র 6টা ফুচকা দিবে, তাই না? মাত্র বড় বড় সাইজে মাত্র 6টা ফুচকা দেয়। খুব সুন্দর। আশা করি এটা থেকে মনে রাখতে পারবেন যে হাইডা যে ফুচকা বা ফুচকা, সেখানে কোর্সিকা থাকে 6টা। ভিরিডিস আর ভালগারিস একটু মুখস্থ রাখতে হবে, 4 থেকে 8টা। আর হাইডা ভালগারিস হচ্ছে 6 থেকে 10টা। সবচেয়ে ভালো যদি ফুচকার পরে ভালগারিস মনে রাখতে পারেন, ঠিক আছে? ফুচকার পরে ভালগারিস যদি মনে রাখতে পারেন, ফুচকা থাকে 6টা, ভালগারিস থাকে 6 থেকে 10টা। আর ভাইয়া, হ্যাঁ বলো আপু। ভাইয়া আপনি যে বললেন ছত্রাক বাস করে, ওই ছত্রাকের নামটা এই কি? ছত্রাক কখন বলছি আমি? শৈবাল। শৈবাল বলছি? আস্তাগফিরুল্লাহ, তোমরা তো মাইর খাওয়াবা আমাকে দেখতেছি। শৈবাল, এটা হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসমা নাম বলে, ঠিক আছে আপু? এটা হ্যাঁ একটা হ্যাঁ, সবুজ বুঝতে। শৈবাল। আর সে সালোক সংশ্লেষণ করে যে শক্তি উৎপাদন করে, দেখবে তোমাদের চ্যাপ্টার লাস্টে দেওয়া আছে, কিন্তু এটা রিটেনের জন্য মানে ভাইবার সময়, সরি ভাইবা কি বলতেছি, এইচএসসির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল যে হাইডার মিথজীবী সম্পর্ক ব্যাখ্যা করো, বা হাইডার প্রাপ্ত উপকারগুলো ব্যাখ্যা করো। ওর মধ্যে দেখবে এটা আছে, ঠিক আছে? ওকে। জি ভাইয়া। আর ভাইয়া হাইডার, আরেকটা কোশ্চেন, জি যখন হাইডের মধ্যে মুকুল সৃষ্টি হয় হ্যাঁ, তখন তো নতুন করে মুখচ্ছিদ্র তৈরি হয়। তাহলে হাইডের মধ্যে মোট কয়টা মুখচ্ছিদ্র তৈরি হবে, এরকম কি কোনো নির্দিষ্ট না আছে? এরকম নির্দিষ্ট লিমিট নেই, সাধারণত 2-3টা এরকম করে মুকুল হইতে পারে, বুঝছো? জি ভাইয়া। যেমন আমাদের এই যে এই ছবিটা দেখো, এই ছবিতে কিন্তু আমরা এই যে হাইডার মুকুল দেখতে পাচ্ছি, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, দেখতে পাচ্ছো? হুম। সো এরকম 2-3টা কোনো নির্দিষ্ট ইয়া নাই। ওকে। হাইডার অন্তর্গঠনটা দেখো। দেখো হাইডার যে অন্তর্গঠন আমরা জানি, আমরা একটু আগে বলছি হাইডার হচ্ছে 2 নম্বর পর্বের প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী। তার মানে কি তারা দ্বিস্তরী। দ্বিস্তরী হলে তার স্তর কি কি থাকবে? বাইরে থাকবে হচ্ছে এপিডার্মিস, আর ভেতরে থাকবে হচ্ছে এন্ডোডার্মিস। আর মাঝখানে থাকে কি অকোষীয় জেলির মতো একটা পদার্থ, যার নাম হচ্ছে মেসোগ্লিয়া।
মেসোগ্লিয়া কোনো স্তর না। কেন স্তর না? কারণ একটু আগে আমি সংজ্ঞাতেই বলছি যে এটা হচ্ছে অকোষীয় জেলির মতো পদার্থ। যেটা অকোষীয় জেলির মতো, অকোষীয় মানে কি? কোষ নাই, যেটাতে কোষ নাই সেটা কীভাবে একটা স্তর হতে পারে? সো এটা স্তর হওয়ার প্রশ্নই আসে না। অ্যান্ড এই যে এপিডার্মিসটা আছে, এই এপিডার্মিসটা পরবর্তীতে কনভার্ট হয়ে যায় হচ্ছে, সরি আমি একটু ভুল বলছি, এপিডার্মিস না, ভ্রূণী অবস্থা, এটাকে বলা হয় একটোডার্ম। এটাকে বলা হয় একটোডার্ম। আর ভেতর যে স্তর সেটাকে বলা হয় এন্ডোডার্ম। একটোডার্মটা কনভার্ট হয়ে যখন মানে তার জন্ম হয়, যখন সে স্বাধীনভাবে বিচরণ করে, তখন একটোডার্মটা হয়ে যাচ্ছে এপিডার্মিস। আর এন্ডোডার্মিস হওয়া উচিত, কিন্তু এন্ডোডার্মিসের সাথে সংলগ্ন যে গহ্বর, সেই গহ্বরটা পরিপাকের কাজ করে, অনেকটা আমাদের পাকস্থলীর মতো। আমাদের পাকস্থলীর নিজে কি? স্টোমাক। আমি যদি জিজ্ঞেস করি পাকস্থলীর আরেকটা ইংরেজি কি, উত্তরটা হবে গ্যাস্ট্রিক। অনেকে বলে না গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে রোমা, খুব কষ্ট হইতেছে। সো গ্যাস্ট্রিক শব্দের আসলে শাব্দিক অর্থ হচ্ছে স্টোমাক বা পাকস্থলী। সো এন্ডোডার্মটা পরবর্তীতে যখন মানে এন্ডোডার্মিসে পরিণত হবে, সেটা আসলে স্টোমাকের সাথে বা গ্যাস্ট্রোর সাথে কানেক্টেড থাকে, তাই এটাকে আমরা এন্ডোডার্মিস না বলে এটাকে আমরা গ্যাস্ট্রোডার্মিস বলি। আশা করি তোমাদের এই জিনিসটা মনে থাকবে। কথা হচ্ছে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কতগুলো কোষ আছে? এপিডার্মিস থেকে সাধারণত 7 ধরনের কোষের উৎপত্তি হয়, আর গ্যাস্ট্রোডার্মিস থেকে সাধারণত 5 ধরনের কোষের উৎপত্তি হয়। এই কোষগুলোর নাম আমরা জানবো। ওকে, সো যেটা একটু আগে বললাম, একটোডার্মিস থেকে কি আসে? এপিডার্মিস। তার মানে কি হবে? বহিরের ত্বক, বাইরের ত্বক। আর গ্যাস্ট্রোডার্মিসটা কি? ভেতরের ত্বক, তাই না? এখন দেখো এখানে কি কোষ আছে আমরা একটু দেখি। পেশিয়াবনি বা ইন্টারস্টিশিয়াল স্নায়ু কোষ। আমরা একটা সহজ একটা মেনোমনিক্স দিয়ে দিই তোমাদের মনে রাখার জন্য, সেটা হচ্ছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে একটা সাইট শেষ হওয়ার পরে কাইন্ডলি তোমরা নিজেদের প্রশ্নটা করবা, ঠিক আছে? তোমরা অবশ্যই প্রশ্ন করবা, আমি প্রশ্ন শুনলে খুবই খুশি হই কিন্তু, ঠিক আছে? বিকজ যেহেতু একটা ইন্টারাকশন করার সুযোগ আছে আমাদের, আমরা সেটা কেন মিস করব? নিজ পয়সায় সংগ্রহ করে খাই। নি মানে কি? নি মানে হচ্ছে নিউরোসাইট। জ মানে কি? জনন কোষ। জনন কোষ কি কি আছে একটু আগে বলছি, পৃথিবীতে দুইটাই জনন কোষ, একটা শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু। পয়তে কি? পয়তে হচ্ছে পেশি আবরণী কোষ। সাইতে হচ্ছে স্নায়ু কোষ। সংতে হচ্ছে সংবেদী কোষ। গ্রোতে হচ্ছে গ্রন্থি কোষ। করেতে কিছু নাই। খায়ের ইতে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে? ওকে, সো নিজ পয়সায় সংগ্রহ করে খাই। নিতে হচ্ছে নিউরোসাইট, যতে হচ্ছে জনন কোষ, পয়তে হচ্ছে পেশি আবরণী কোষ, সাইতে হচ্ছে স্নায়ু কোষ, সংতে হচ্ছে সংবেদী, গ্রোতে হচ্ছে গ্রন্থি, খাইয়ের ইতে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। অ্যান্ড কথা হচ্ছে এগুলো হচ্ছে এপিডার্মিস থেকে আসে, এগুলো সব এপিডার্মিস থেকে আসে। গ্যাস্ট্রোডার্মিস থেকে কী কী আসে? খুবই সহজ, জাস্ট এই জনি বাদ দিবেন। গ্যাস্ট্রোডার্মিসে কে নাই? জনি নাই, যত জনন কোষ নাই, নিউরোসাইট নাই, বাকি ওদের সব আছে। পেশি আবরণী, সংবেদী, গ্রন্থিকোষ, ইন্টারস্টিশিয়াল কোষ সবই আছে। তবে আপনারা একটু খেয়াল করবেন যে এখানে গ্যাস্ট্রোডার্মিসের কোষটাকে বলেছে পুষ্টিকোষ। কেন পুষ্টিকোষ বলা আছে? কারণ আমাদের যখন আমরা গ্যাস্ট্রোডার্মিসে আমরা যেটা বললাম যে এপিডার্মিসের মতো সেম কোষ, শুধু নিউরোসাইট আর জনন কোষ থাকবে, মানে হিসাবে এই দুইটা থাকা উচিত না। এই দুইটা বাদে কি এই সবগুলাই কিসের কোষ? গ্যাস্ট্রোডার্মিসের কোষ, এই 5টা। তাহলে যেটা বললাম এইখানে পুষ্টিকোষ লেখা, এটা তাহলে কি? দেখেন হাইডার যে গ্যাস্ট্রোডার্মিস রিলেটেড, আমরা একটু আগে বলছি গ্যাস্ট্রোডার্মিস কেন বলা হচ্ছে, কারণ সেটা পাকস্থলী, মানে তাদের যে পরিপাক গহ্বর, তাদের তো পাকস্থলী নাই, পরিপাক একটা গহ্বর আছে শুধু, এই গহ্বর সংলগ্ন একটা স্তর। আর যেহেতু গহ্বর সংলগ্ন, তাই তার ওই গহ্বরে যে পেশি মানে পাশে লাগানো যে পেশি আবরণী কোষ, মানে ধরেন এটা হচ্ছে গহ্বর, এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, মধ্যে একটা মেসোগ্লিয়া আছে, তার বাইরে হচ্ছে এপিডার্মিসের কোষগুলা। তাহলে এটা হচ্ছে গহ্বর বা স্টোমাকের মতো, এর সাথে এই লেয়ারটা লেগে আছে গ্যাস্ট্রোডার্মিসের যে লেয়ারটা। সো এগুলো হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষ, এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষ। কিন্তু এটা তো পরিপাক গহ্বর, তার মানে কি এখান থেকে পুষ্টি উৎপন্ন হচ্ছে। সো এই পুষ্টিটা নিয়ে ডিল করবে কি? সর্বপ্রথমে এই পেশি আবরণী কোষই। যেহেতু গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষটা পুষ্টি নিয়েও ডিল করে, তাই গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষকে আমরা পেশি আবরণী কোষও বলতে পারি, আবার পুষ্টিকোষও বলতে পারি। আশা করি আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হবে। এই যেটা লেখা আছে এপিডার্মিসের কোষ আর গ্যাস্ট্রোডার্মিসের কোষ কী কী আছে। নিউরোসাইট কোষ, এটা একটু ইম্পর্টেন্ট, আমরা একটু চলেন নিউরোসাইট সম্পর্কে জানার চেষ্টা করি। ওকে, সো
এই যে দেখেন আমরা একটা ছবি দেখা যাচ্ছে এখানে হাইডার যে কোর্সিয়াগুলো, এই কোর্সিয়াগুলোতে কতগুলো নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, ছোট ছোট ফোলা ফোলা জায়গা, নেমাটোসিস্ট ব্যাটারি। এই ব্যাটারিগুলোর ভাইয়া মধ্যে, হ্যাঁ বলো ভাই। ভিডিওতে নিচের অংশটুকু মনে হয় আসতেছে না, ভিডিও দেখলে তো পরে পাবো না। ও আচ্ছা, এই এটা যে একটু লাল ছোট হয়ে দেখতে গেছে না? নিচের অংশটুকু আসতেছে না। জি ভাইয়া। ও এটা আমি, আর সমস্যা নেই, এর নিচে আমি কিছু দেখবো না, টেনশন নিও না, আর আমি তো পিডিএফ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। আগে তো লেট করতাম, এখন তো লেট করি না, ক্লাস শেষ হওয়া মাত্রই আমি পিডিএফ আর ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়ে দিব। ঠিক আছে ভাই? হ্যাঁ। ওকে, তো যেটা বলছিলাম, এটা কতগুলো নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, এই ব্যাটারিগুলোর মধ্যে নিউরোসাইটগুলো অংশ মানে অবস্থান করে আর কি। যেমন দেখো কোর্সিকার বাইরে কি সুন্দর একটা নিউরোসাইট, এটা হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি চারপাশে, আর তার মধ্যে নিউরোসাইটটা অবস্থান করতেছে। নিউরোসাইটে কি কি আছে চলো আমরা একটু গঠনটা দেখি। দেখো এই যে এখানে একটা ট্রিগারের মতো একটা অংশ আছে, সেটা কি ট্রিগার নিউরোসিল, এটা একটু পরে আসি আমরা। আগে দেখি এই যে পুরো জিনিসটা দুইটা স্তরই, বাইরে একটা স্তর ভেতর একটা স্তর, মানে এই যে আবরণটা কয় স্তরই? দ্বিস্তরীয় আবরণ। দ্বিস্তরীয় আবরণ যেহেতু একটা কোষ, তার মানে এই কোষের মধ্যে অবশ্যই কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। একটা পেঁচানো পেশিতন্তু থাকে, যে পেশিতন্তুটাকে বলা হয় ল্যাসো। ঠিক আছে, সেটাকে বলা হয় ল্যাসো। এই যে এই জিনিসটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে বাট, এটা কি বলা হচ্ছে? বাট। আর এই যে তিনটা চিকন লম্বা দেখা যাচ্ছে এরকম তিনটা থাকে, এগুলোকে বলা হয় বার্ব। পুরা নেমাটোসিস জুড়ে, এখানে ছবিটা দেওয়া নাই, এগুলো পুরোটা জুড়ে কি ছোটো ছোটো এরকম আরও বার্ব থাকে। তাহলে বার্বের ছোটো জিনিসকে আমরা কি বলবো? বার্বিউল। যেমন আমরা আর্টারি ছোটো হলে আর্টেরিউল বলি, ট্র্যাকিয়া ছোটো হলে ট্র্যাকিউল বলি, ব্রঙ্কাই ছোটো হলে ব্রঙ্কিউল বলি, সেরকম বার্বের যদি ছোটো হয় সেটাকে আমরা কি বলবো? বার্বিউল। তাহলে বার্ব থাকে মেনলি কয়টা? তিনটা, আর বার্বিউল থাকে অনেকগুলা, এগুলি বার্বের ছোটো ছোটো ফর্ম। আর ওই যে সূত্রটা আছে, সূত্রটা কি দেখেন, এর গায়ে খুব সুন্দর করে পেঁচানো আছে। আর উপরে যে ঢাকনা, সেই ঢাকনাটা হচ্ছে নিউরোসিল। এই ঢাকনাটা যদি সরে যায় তখন হবে কি, এই সূত্রটা চুই করে বাইরে বের হয়ে যায়। তাহলে ঢাকনাটা খুলবে কখন? উত্তর হচ্ছে এই নিউরোসিলে যখন চাপ পড়বে। নিউরোসিলে যখন চাপ পড়ে বা কোনো একটা মানে সংবেদন আসে, তখন হয় কি, এটা একটা ট্রিগারের মতো কাজ করে। যেরকম পিস্তলের ট্রিগারে চাপ দিলে কি হয়? গুলি বের হয়ে যায়, সেরকম নিউরোসিলটা ট্রিগার হিসেবে কাজ করে। এই ট্রিগারে চাপ পড়লেই এই অপারক্লন্দন ঢাকনাটা খুলে যায়, আর ভেতরে যে সূত্র আছে সেটা চুই করে বাইরে বের হয়ে, তখন এখানে শিকারটা আছে, শিকারের গায়ে যে আঘাত করে। সেটাই ছিল অ্যালস্টোনেমাটোসাইটের গঠন। আমি আবারও বলতে চাই কী কী আছে। আবরণ আছে, আবরণটা কয় স্তরী? দ্বিস্তরী। তারপরে এর ভেতরে কী কী আছে? নিউক্লিয়াস আছে, পেশিতন্ত্র আছে, পেশিসূত্র আছে, আর ভেতরে যে ফাঁকা যে গহ্বর, সেই গহ্বরের মধ্যে আমাদের নেমাটোসিস্ট আছে। ঠিক আছে, নেমাটোসিস্ট বা এই যে পেঁচানো সূত্র যে নেমাটোসিস্ট, তারপর একটা ঢাকনা থাকে, অ্যান্ড তার উপরে একদম সর্বোচ্চ উপরে থাকে হচ্ছে ট্রিগারের মতো অংশ, সেটা হচ্ছে নিউরোসিল। অ্যান্ড কথা হচ্ছে, আমি আপনাকে দুইটা উদাহরণ দিব। এক, আপনি যুদ্ধক্ষেত্রে গেছেন, আপনি একটা শত্রুর গায়ে একটা তীর মারলেন, আপনি আরেকটা তীর নিলেন, সেই তীরটা মারার আগে আপনি একটু বিষ মাখা নিলেন, তারপর সেই তীরটা শত্রুর গায়ে মারলেন। শত্রুকে মারার জন্য কোনটা বেশি কাজ করবে, শুধু তীর না বিষ মাখা তীর? শত্রুকে মারতে কোন তীরটা ভালো কাজ করবে, শুধু তীর যেটা মারছেন না বিষ মাখা তীর? বিশ বিষ মাস। মাখায়। অবশ্যই বিষ মাখা তীর। সো এইটাও, এই যে আমাদের নেমাটোসিস্ট, এটা কিন্তু তীরের মতো, তাই তীরটা যদি আমি একটু বিষে মাখায় নিই, ভালো না? অনেক ভালো। সো এই যে ভেতরে যে মানে গহ্বরটা থাকে, এই গহ্বরের মধ্যে এক ধরনের বিষ থাকে, সে বিষটা হচ্ছে প্রোটিন আর ফেনলের সমন্বয়ে তৈরি। প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ, তো দুটোই আসতে পারে, আমিষ বা ফেনল লেখা থাকতে পারে, প্রোটিন বা ফেনল লেখা থাকতে। প্রোটিন আর ফেনলের সমন্বয়ে তৈরি একটা বিষ, যে বিষের নাম হচ্ছে হিপনোটক্সিন। তাহলে হিপনোটক্সিনের মধ্যে কি নিউরোসিস্টে চুবানো থাকে, যখন এটা বের হয়ে যায় তখন কি হয়? হিপনোটক্সিন সহ বের হয়ে যায়। কতগুলো নেমাটোসিস্টের প্রকারভেদ দেখেন। এক নাম্বারটা, ক নাম্বারটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। স্টিনোটিল বা পেনিট্রেন্ট, এটা কি করে? পেনিট্রেশন শব্দটার অর্থ কি? বিদ্ধ করে দেয়া, ঢুকিয়ে দেয়া। সো স্টিনোটিল বা পেনিট্রেন্ট কি করবে? শত্রুর গায়ে বিদ্ধ করে ফেলবে, বিদ্ধ করে ফেলার ক্ষমতা জন্মাইছে। সূত্রক বা পেঁচানো, নামের মধ্যে উত্তর আছে। পেঁচানো মানে কি? সে শত্রুকে পেঁচায় ফেলবে, শত্রুকে সে পেঁচায় ফেলবে। আর স্ট্রেপটোলিন গ্লুটেন্যান্ট আর স্টেরিলিন গ্লুটেন্যান্ট দেখেন। স্ট্রেপটোলিন গ্লুটেন্যান্ট কি? নামের মধ্যে আছে কি গ্লু, গ্লু মানে কি আঠা। তাহলে স্ট্রেপটোলিন গ্লুটেন্যান্ট কি করবে? আঠাকরণ করবে আর শিকারকে আঁকড়ে ধরবে। ঘ নাম্বারটার নাম কি? স্টেরিলিন গ্লুটেন্যান্ট, নামের মধ্যেও কি গ্লু আছে, গ্লু মানে কি আঠা, তার মানে সেও আঠাকরণ করে এবং শত্রুকে আঁকড়ে ধরতে সাহায্য করে। খেয়াল করে দেখেন, এই সবগুলোর যে শীর্ষ, সেই শীর্ষগুলো কি বের হয়ে আছে, শুধু কোনটা বাদে? ভলভেন্ট বাদে। মনে রাখবেন, শুধুমাত্র ভলভেন্টের শীর্ষটা হচ্ছে বদ্ধ, বাকি সব শীর্ষ হচ্ছে উন্মুক্ত।
সাইজগুলো যদি দেখেন তাহলে দেখেন সবচেয়ে বড় সাইজ কোনটার নেমাটোসিস্টের, এই যে আমাদের স্টিনোটিল বা পেনিট্রান্টের। আর সবচেয়ে ছোট সাইজ যদি দেখেন তো প্যাচা আছে, ভেতরটা অনেক বড়। এই গ নাম্বার স্টেপটুলিনটা অনেক বড়, কিন্তু স্টেরুলিনটা কি সবচাইতে ছোট। তাহলে আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে বড় নেমাটোসিস্ট কোনটা, উত্তর কী হবে? স্টিনোটিল বা পেনিট্রান্ট। আর যদি বলি সবচেয়ে ছোট নেমাটোসিস্ট কোনটা, উত্তর কী হবে? স্টেরুলিন গ্লুটিন্যান্ট। ঠিক এরপরেই কোশ্চেনটা আছে, উত্তর দেন আপনারা। এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 17-18 সালের কোশ্চেন। কি হবে উত্তর? ক হবে। ছেলেরা কেউ বলে না কেন? জি ভাইয়া কয় হবে স্টেরোটিন গ্লুটানাইট। ঠিক আছে, তাহলে এটা আমরা উত্তরটা দেখি। শাবাশ, আপনাদের উত্তর সঠিক হয়েছে, খুব সুন্দর। মেসোগ্লিয়া। সো মেসোগ্লিয়ার ব্যাপারে আমরা বলছিলাম এটা তেমন কিছুই না। আমরা মেসোগ্লিয়ার সঙ্গে যদি দিতে যাই আমরা কি বলি, যে অকোষীয় জেলির মতো একটা পদার্থ। অকোষীয় জেলির মতো একটা পদার্থ। আমরা বলছিলাম যে মেসোগ্লিয়া কোনো স্তর না। আপনার দেখে মনে হতে পারে যে দুইটা লেয়ার মাঝে এটা একটা স্তর। কেন এটাকে আমরা মেসোডার্মের মতো স্তর না বলে বলতেছি, কারণ এর ব্যাখ্যাও আমি দিয়েছি যে এটা অকোষীয়, মানে এখানে কোষ না, এটা জেলির মতো একটা তলপথ। এটা তার কাজটা কি? এর কাজটা হচ্ছে সে বেসিক্যালি দেখেন এটিকে একটা ভিত্তি হিসেবে কাজ করতেছে। কার জন্য? এই এপিডার্মিসের জন্য, গ্যাস্ট্রোডার্মিসের জন্য। এটা কি ভিত্তি, মানে যে বেজের ওপরে এই দুটো দাঁড়ায় আছে। আবার অ্যাকচুয়ালি সে কী করতেছে, সেটা ব্যবধায়ক হিসেবে কাজ করতেছে। কার মধ্যে? এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে সে একটা ব্যবধায়ক হিসেবে কাজ করতেছে। মেসোগ্লিয়ার পুরুত্ব কতটুকু? এটা হচ্ছে প্রায় 0.1 মাইক্রোমিটারের মতো পুরু। আপনার নতুন বই ইনফরমেশন তো চেঞ্জ হতে পারে, বাট একটু দেখে নিন কাইন্ডলি। সো এটা 0.1 মাইক্রোমিটারের মতো পুরু, মানে দুইটার মাঝখানে যে লেয়ারটা আছে সেখানে প্রায় এতটুকু অংশ হচ্ছে পুরু। সো এখন মেসোগ্লিয়া, তাহলে মেইন লেয়ারের ফাংশনটা কি? সহজ কথা হচ্ছে একটা, এপিডার্মিসের কোষগুলা আর গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলা আলাদা করে রাখা। তাদের মধ্যে যদি কোনো পদার্থ যদি আদান প্রদান করতে চায়, সেই জিনিসটার জন্য কি একটা ব্যারিয়ার সৃষ্টি করা, একটা বাধা সৃষ্টি করা, তার জন্য ভিত্তি সৃষ্টি করা, বা যদি কোনো পদার্থ যদি আদান প্রদান করতে হয় সেগুলোর জন্য প্রয়োজনীয় রাস্তা তৈরি করে দেওয়া। যেগুলো যাওয়া যাবে না সেগুলোর জন্য বাধা সৃষ্টি করবে, যেগুলো যাওয়া যাবে সেগুলোর জন্য কি রাস্তা খুলে দিবে। এটাই হচ্ছে বেসিক্যালি মেসোগ্লিয়ার কাজ। এটার উত্তর দেন তো, কোন প্রাণী যৌন এবং অযৌন প্রক্রিয়ায় প্রজনন সম্পন্ন করে? হাইড্রা। ছেলেরা বলেন কি হবে উত্তর? হাইড্রা। উত্তরটা হবে হাইড্রা। ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ বলো আপু। আগের স্লাইডে একটা কোশ্চেন ছিল। আমাদের কলেজে যখন ম্যাডাম পড়িয়েছিল তখন ম্যাডাম বলেছিল যে মেসোগ্লিয়া একটা স্তর হবে। তো এখানে কি মেসোগ্লিয়াকে একটা স্তর বলা যাবে না হাইড্রার ক্ষেত্রে? প্রশ্নই আসে না, মেসোগ্লিয়াকে কোনোভাবে একটা স্তর বলা যাবে না। মেসোগ্লিয়াকে যদি আপনি স্তর বলেন তাহলে সাথে সাথে হাইড্রা ত্রিস্তরী হয়ে যাবে। ঠিক আছে, মেসোগ্লিয়াকে আমরা কোনোভাবেই একটা স্তর বলবো না। আমি জানি এটা কোন ম্যাডাম বা আপনার রেসপেক্টেড টিচার বলেছেন, বাট আই গেস তার ব্যাপারে আর একটু পড়াশোনা করে নেওয়া উচিত। জি ভাইয়া। ঠিক আছে, আমি কাউকে অপমান করছি না, বাট আই এম জাস্ট সেইং। ঠিক আছে, যে মানে বললাম তো যে হয়তো ভাবতে পারে যে ভাই এরকম অপমান করবে, ইটস অপমান না। ঠিক আছে, এটা আসলে আমি জাস্ট চাইছি যে স্টুডেন্টরা সঠিক জানুক। আমি যখন বলে দিচ্ছি যে এটা হচ্ছে অকোষীয় জেলির মতো, অকোষীয় মানে কি, যেখানে কোষ নাই, একটা স্তর হইতে গেলে সেখানে অবশ্যই কোষ থাকতে হবে। আমরা পড়ছি না যে একটা মৌলার মধ্যে কি ক্লিভেজ চলে, মানে কি ক্রমান্বয়ে বিভাজন চলে, ফলে কোষগুলো বিভাজিত হয়। দেন কোষগুলো যখন দুইটা তিনটা স্তরে সজ্জিত হয় তখন সেগুলোকে আমরা ভ্রূণস্তর বলি। তাহলে মেসোগ্লিয়া তো ভ্রূণস্তর থেকেই বিদ্যমান। তাহলে যদি থাকতো তাহলে আমরা মেসোগ্লিয়াকে স্তর বলতে পারতাম, বাট ফ্যাক্ট সেটা আমরা বলতে পারবো না। আশা করি বোঝা গেছে। তাহলে কোন প্রাণী যৌন এবং অযৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে? উত্তরটা হচ্ছে হাইড্রা। দেখছেন 15 সালে কোশ্চেনটা আসছে, কত সহজ একটা কোশ্চেন। আপনারা পারবেন না এরকম কোশ্চেন মেডিকেল আসলে? অবশ্যই পারবেন। আচ্ছা, হাইড্রার জন এবং পরিস্ফুটন। আমি আপনাদেরকে আজকে সহজ একটা সূত্র শেখাবো, একদম খুবই সহজ। এটা দিয়ে আপনারা এখানে পড়তে পারবেন, আপনারা রুই মাছ পড়তে পারবেন, আপনারা ঘাস ফড়িং পড়তে পারবেন, আপনারা মানব জীবনের ধারাবাহিকতা পড়তে পারবেন। ঠিক আছে, জাস্ট একটা সময় দেখেন, সেটা হচ্ছে গনিয়া সাইট টিট। গনিয়া সাইট টিট, এটা হচ্ছে আপনার ফর্মুলা বা সূত্র। দেখেন শুক্রাণুর ইংরেজি কি? স্পার্ম। ডিম্বাশয়ের ইংরেজি কি? সরি, ডিম্বাণুর ইংরেজি কি? ওভাম। ঠিক আছে, স্পার্ম মানে হচ্ছে কি? শুক্রাণু।
আর ওভাম মানে হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে। স্পার্মে আছে হচ্ছে এস, স্পার্মো, এখান থেকে আমি স্পার্মো শব্দটা ধার নিব। ওভাম থেকে আমি উও শব্দটা ধার নিব, পুরো শব্দটা নিব না, আমরা উও শব্দটা ধার নিব। আর স্পার্ম থেকে আমরা স্পার্মাটো শব্দটা ধার নিব। স্পার্ম থেকে স্পার্মাটো, ওভাম থেকে উও। সবাই একটু মনে মনে 10 বার বলেন। স্পার্ম থেকে স্পার্মাটো, ওভাম থেকে উও। স্পার্ম থেকে স্পার্মাটো, ওভাম থেকে উও। মনে মনে 10 বার বলেন সবাই। ওকে, সো আশা করি আপনারা বলে ফেলছেন। সো স্পার্ম থেকে নিব আমরা স্পার্মাটো, আর ওভাম থেকে আমরা নিব উও। বাস, আপনার পড়া শেষ। এখন জাস্ট এই সূত্রে বসায় দেন। দেখেন স্পার্ম তৈরির প্রক্রিয়া কি বলা হয়? জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া। তাহলে স্পার্মাটোর সাথে জেনেসিস লাগিয়ে দেন। স্পার্মাটো জেনেসিস মানে কি? শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়া। ওভাম থেকে আপনি কোন শব্দটা ধার নিছেন? উও। জাস্ট উওর সাথে জেনেসিস লাগিয়ে দেন। তাহলে উও জেনেসিস মানে কি? ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়া। আর এই যে গনিয়া সাইটটির, এখন জাস্ট যদি স্পার্মাটো গনিয়া দেন তাহলে শুক্রাণু উৎপন্নের প্রক্রিয়া হয়ে যাচ্ছে। তাহলে শুক্রাণু উৎপন্নের ধাপগুলো কি কি? স্পার্মাটো গনিয়া, স্পার্মাটোসাইট, স্পার্মাটিড। তাহলে স্পার্মাটোজেনেসিসের ধাপগুলো কি? স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোসাইট, স্পার্মাটিড। এখন যদি বলি উওজেনেসিসের ধাপগুলো কি? যে স্পার্মাটো বাদ দিয়ে দেন, উও বসে দেন। উওগোনিয়া, উওগোনিয়া থেকে সৃষ্টি হয় উওসাইট, উওসাইট থেকে সৃষ্টি হয় উওটিড। ব্যাপারটা কি বোঝা গেছে আমি কি বুঝাতে যাচ্ছি আপনাদেরকে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ঠিক আছে, একদম সহজ ফর্মুলা, আমরা কঠিন করে শিখবো না, সহজ করে শিখবো। স্পার্ম থেকে আমরা স্পার্মাটো শব্দটা ধার নিছি, ওভাম থেকে আমরা উও শব্দটা ধার নিছি। এখন আমরা যদি বলি স্পার্ম বা শুক্রাণু তৈরির প্রক্রিয়া কি, আমরা জাস্ট জেনেসিস লাগাই দিব, স্পার্মাটোজেনেসিস। যদি বলি ওভাম বা ডিম্বাণু তৈরির প্রক্রিয়া কি, আমরা জাস্ট জেনেসিস লাগাই দিব। তৈরির প্রক্রিয়া ইংরেজি হচ্ছে জেনেসিস, তাহলে সেটা উওজেনেসিস। এবার যদি বলি স্পার্মাটোজেনেসিসের ধাপগুলো বলো, এই যে গনিয়া সাইটটিড, এগুলো নামের আগে হয় স্পার্মাটো বসাই দিবেন, নাহলে উও বসাই দিবেন। তাহলে কি হবে? স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড। আর যদি ওভাম হয় উওগোনিয়া, উওসাইট, উওটিড। এখন জাস্ট এখানে একটা জিনিস পড়বো যে গনিয়াতে হয় ডিপ্লয়েড, সাইটও ডিপ্লয়েড, শুধুমাত্র টিডটা কি? হ্যাপ্লয়েড। তার মানে মিওসিস বিভাজনটা কখন হয়েছে? সাইট থেকে টিড হওয়ার সময়। গনিয়া থেকে সাইট হওয়ার সময়, মানে স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোসাইট বা উওগোনিয়া থেকে উওসাইট, এগুলোর সময় কিন্তু কি মাইটোসিস বিভাজনই হবে, ঠিক আছে। কিন্তু যখনই সাইট থেকে টিড হবে তখন কিন্তু আর মাইটোসিস হবে না, তখন কি হবে? মিওসিস বিভাজন হবে। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। দেখেন নিচের ছবিটা আপনার কাছে ক্লিয়ার। স্পার্মাটোগোনিয়া 2n, স্পার্মাটোসাইট 2n, স্পার্মাটিড n। দেখছেন? জাস্ট যা লিখছি সেটাই, ডিম্বাণুর ক্ষেত্রে সেটা দেওয়া নাই, বাট আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়? এটা পারবেন না আপনারা? বলেন তো এটার কি উত্তর? চলন কাজে। হাইড্রার মুকুল দিয়ে চলন হয় রে? এটা কি বললি তুই ছোট ভাই? অজন প্রজনন। হ্যাঁ, ভুল বলে বলছি, খাওয়া হবে। হ্যাঁ, এসব ভুল বলা যায়। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 14-15 সাল, মানে কোন কোশ্চেন জানো এটা? এই কোশ্চেনে আমি নিজে পরীক্ষা দিছি, এই কোশ্চেনে পরীক্ষা দিয়ে আমি চান্স পাইছি, বুঝছো? সেটা তো ভুল করা ভাই যাবে আমি না। বৈশিকা ভেবে নিয়েছি ভাইয়া। আচ্ছা ভাই, সমস্যা নেই, ভুল হতেই পারে। আসলে মানে তোমাদেরকে একটা গল্প শোনাই। মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যে মানে আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, বুঝছো? মানে মিথ্যা কথা বলে লাভ নাই, আমি যে খুব বাজে পরীক্ষা পড়াশোনা করে গেছি ব্যাপারটা এরকম না, পড়াশোনা করে গেছিলাম বেশ ভালো। তো একটা কোশ্চেন ছিল এরকম যে নিচের কোনটি মানব দেহের বাফার? একই কোশ্চেন কমন পাচ্ছি না আমি, আমার তো যে ঝামেলা হয়েছিল, নতুন বই থেকে কোশ্চেন আসছিল, আমি পুরাতন বই পড়ে পরীক্ষা দিতে আসছিলাম, একই কোশ্চেন কমন পাচ্ছি না। তারপর মানে যখন কোশ্চেন কমন পাচ্ছি মনে হয় আকাশের চাঁদ পেয়ে গেলাম হাতে। সো কোশ্চেন দেখা যাচ্ছে নিচের কোনটি মানবদেহের বাফার? বাইকার্বনেট আছে, ফসফেট আছে, প্রোটিন আছে, অ্যামোনিয়া আছে, ঠিক আছে। আমি তো মহা আনন্দে দাগাইলাম বাইকার্বনেট বাফার, এত সহজ কোশ্চেন কেমনে? সবচেয়ে মোস্ট কমন কোশ্চেন আমার ওটাই ছিল। তো পরবর্তীতে যখন আমি মানে কোশ্চেন একবার সবগুলো জায়গায় যখন রিভাইজ দিতে আসছি, তখন দেখি কোশ্চেনে ছিল এরকম যে নিচের কোনটি মানবদের বাফার, এক চিপায় আবার নিচে লাইন রাখা আছে 9। মানে মন ম্যাচটা যে এমন খারাপ হয়েছে, বুঝছো? মানে 1 নাম্বার তো আসলে মেডিকেল অনেক কিছু। আমার একটা ফ্রেন্ড নাফি, আমি পাইছিলাম 67.25, ও পাইছিল 68। আমার চেয়ে পুরো 1 নাম্বার না কিন্তু, জাস্ট 0.75 বেশি। ওই 75-এর জন্যই আমার চেয়ে 115 জনের আগে ছিল, বুঝো তাইলে কি অবস্থা।
ঠিক আছে? সো 1 নাম্বারও ভ্যারি করে কিন্তু, ঠিক আছে? কোশ্চেন একটা কথা মনে রাখবা ভাইয়ারা, ভার্সিটিতে পরীক্ষা ওই 1 ঘন্টা তোমার লাইফ চেঞ্জ করতে পারে। তাই ওই 1 ঘন্টা তুমি তোমার যত চোখ কান খোলা রাখতে পারবা, দেখবা অনেক না পারা জিনিসও তুমি পেরে আসতেছো, অনেক পারা জিনিসও ভুল করতেছো, জাস্ট চোখ কান খোলা রাখার হবে। সো ওই 1 ঘন্টার জন্য তুমি নিজেকে এভাবে প্রিপেয়ার করে নিবা যে ওই 1 ঘন্টা হবে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট 1 ঘন্টা, যে 1 ঘন্টার মধ্যে আমার চোখ কান সব দিয়ে খোলা থাকবে। মাথায় থাকবে এটা? অ্যাটলিস্ট আমার মতো ভুলটা কেউ করো না, বিকজ আমি যদি জি আর ভাইয়া। আর ওই যে ঘাস ফোনের যে ব্রাশ বর্ডার ওইগুলো যদি পারতাম, আমি তো ডিএমসিতে থাকতাম। আমি সমস্যা নেই, আমি সোর্ট দেওয়ার অনেক ভালো আছি, আমার কাছে সোর্ট মেডিকেল অনেক বেশি জোস লাগছে। ওকে, সো হাইডার মুকুল কী কাজে ব্যবহৃত হয়? উত্তরটা হচ্ছে অযৌন প্রজনন। উত্তরটি সঠিক হয়েছে। হাইডার পরিস্ফুটনের ধাপসমূহ এটা সবগুলোর জন্যই সেম। ফার্স্টে কী হয়, জাইগোটের মধ্যে ক্লিভেজ চলে। ক্লিভেজ মানে কি? ক্রমান্বয়ে বিভাজন। তাহলে একটা ক্লিভেজনে একটা কোষ থেকে 2টা কোষ হয়, 2টা থেকে যদি আবার বিভাজন হয় 4টা হয়, তারপর কি 8টা হয়, দেন 16টা হয়, এভাবে কোষ কি আস্তে আস্তে বাড়তে থাকে। তখন শেষ স্টেজটাকে আমরা কী বলি? ব্লাস্টুলা। ব্লাস্টুলার মধ্যে যে গহ্বরটা থাকে সেটাকে বলা হয় ব্লাস্টোসিল। আপনারা সিল শব্দটা যেখানে শুনবেন বুঝবেন সিল শব্দ অর্থ হচ্ছে গহ্বর। যেমন ওই যে আমরা একটু আগে বললাম সিলেন্টেরন, ওর মধ্যেও কি একটা সিল সিল গন্ধ পাওয়া যাচ্ছে না? তো সিলেন্টেরনটাও কিন্তু কি হাইডার পরিপাক গহ্বর, ঠিক আছে? আর ব্লাস্টুলার পরে কি? প্রাথমিক গ্যাস্ট্রুলা, মানে গ্যাস্ট্রুলা স্টেজ আসে। ব্লাস্টুলার পরের স্টেজ হচ্ছে গ্যাস্ট্রুলা। সেই গ্যাস্ট্রুলাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রাথমিক গ্যাস্ট্রুলা আর একটা হচ্ছে পরিণত গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলার পরে কি? বিশ্রামরত ভ্রূণ। এই যে মানুষের ভ্রূণের সাথে কিন্তু হাইডার একটা পার্থক্য থাকে, সেই প্রধান পার্থক্যটা কি? সিস্ট। সিস্ট মানে কি? এই যে বাইরের কাটার মতো যে আবরণ, মানুষ বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কিন্তু এরকম কাটার মতো বাইরে আবরণ থাকে না। হাইড্রোজেন একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য যে তার ভ্রূণের যে আশেপাশে একটা কি কাটার মতো সিস্ট থাকে। এটা কেন থাকে? যাতে সে প্রতিকূল পরিবেশে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, যাতে তার খুব সমস্যা না হয়, ঠিক আছে? এই সিস্টটা তাই কি একটা আবরণই দেয়। সিস্ট শব্দের অর্থ হচ্ছে আবরণ, যাতে সে একটা আবরণ পায় অ্যান্ড সে তার মধ্যে কি সুরক্ষিত অবস্থায় থাকে। সেই জন্য হাইডার ভ্রূণের বাইরে কি থাকবে? একটা কাঁটাযুক্ত আবরণ, যেটা হচ্ছে সিস্ট। তাহলে ধাপগুলো কি কি? শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে জাইগোট। জাইগোট থেকে ক্লিভেজ চলতে চলতে সেটা প্রথমে তৈরি করবে ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলার পরে একটা পরিণত ভ্রূণ বা শিশু হাইড্রা, সেটা কি এই যে সিস্ট ভেদ করে দেহের বাইরে বের হয়ে যাবে। এটাই ছিল হাইডার পরিস্ফুটনের ধাপ। আচ্ছা, কথা হচ্ছে চলাচলের জন্য যে জিনিসগুলো ছিল আমরা এগুলো আপনাদেরকে ওই এইচএসসি রিটেনের জন্য পড়াইতাম চলাচলের জন্য। ফ্যাক্টিস কোনো ভার্সিটি পরীক্ষা কখনোই আসবে না যে সামারসল্টিং চলন আপনি আমাদেরকে লিখে দেখান, মানে বা লুপিং চলন প্রক্রিয়া পুরোটা লিখে দেখো, এটা না, পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। সো এখন সাধারণত আমরা জাস্ট জানবো সামারসল্টিং এবং লুপিংয়ের পার্থক্য। যেমন সামারসল্টিং শব্দ অর্থ কি? ডিগবাজি দেয়া। লুপিং শব্দ অর্থ কি? নতুন বইয়ে হামাগুড়ি শব্দটা এটা আলাদা করে ইয়া করছে, বাট লুপিং শব্দ অর্থ কি? ফাস্ট চলন বা হামাগুড়ি এটাকে বলা যায়। অনেকটা একটা শিশু, একটা জন্তু শিশু যে হাঁটা শিখতেছে মাত্র, তার হাঁটার স্টাইলটাকে লুপিংয়ের সাথে তুলনা করা যেতে পারে। তা সামারসল্টিং কি? সার্কাসে অনেকে ডিগবাজি দেয়। আপনারা চিন্তা করেন যে আমি যদি বলি বেশি দূরত্ব অতিক্রম করার জন্য কোন চলন ইউজ করতে হবে, উত্তরটা কি হবে? যেখানে শক্তি খরচ কম হবে, খ ভাইয়া। তাই না? লোপি। লুপিং। তাই না? যদি বেশি দূরত্ব বলি, কারণ কি? বেশি দূরত্বের জন্য কি আমার শক্তি কনজার্ভ করতে হবে, আমার শক্তি বাঁচাইতে হবে। তাই একটা শিশু যেভাবে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটে, ওভাবে হাঁটলে আমার কি হবে? আমার শক্তি সঞ্চয় হবে। আমি যদি দিগবাজি দেই, আমার শক্তি অনেক বেশি খরচ হবে না? আমি তাহলে বেশি দূরত্ব যাইতে পারবো না। কিন্তু আমি যদি তাড়াতাড়ি যাইতে চাই, দ্রুত যাইতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? সেক্ষেত্রে আমাকে আমার ডিগবাজিটাই কী হবে? বেশি তাড়াতাড়ি হবে। আমি ক্লান্ত হয়ে যাবো, বেশি দূরত্ব যাইতে পারবো না, বাট কি ওটা আমার জন্য দ্রুত হবে। তাহলে দূরত্ব মানে বেশি দূরত্ব আর দ্রুত চলন উত্তর কিন্তু আলাদা। সো কোশ্চেনে খেয়াল রাখতে হবে যে কোশ্চেন আমার কী চাইছে, যে দ্রুত চলাচল চাইছে না বেশি দূরত্ব চাইছে। তাহলে যদি আমি বলি যে বেশি দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা কোন চলন পদ্ধতি ইউজ করে, সেটার উত্তরটা কী হবে? লুপিং। লুপিং। এবার এই কোশ্চেন উত্তরটা দেন যে দ্রুত চলাচলের জন্য হাইড্রা কোন চলন পদ্ধতি ব্যবহার করে, উত্তরটা কী হবে? সল্টিং। উত্তরটা হবে সামারসল্টিং। সবাই অংশগ্রহণ করেন আমার সাথে, হ্যাঁ আমার সাথে অংশগ্রহণ করেন সবাই, যে প্রশ্ন উত্তরগুলো আমরা সবাই একসাথে সলভ করি, কারণ আমার এগুলো মনে নাই। আশা করি আপনাদের দেখি উত্তরটি সঠিক হয়েছে কিনা। হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে। সো হাইড্রার চলন, এখানে চলনের কতগুলো ছবি আছে, যেটা বললাম যে কতগুলো পার্থক্য আমরা দেখবো, ঠিক আছে? যেটা একটু আগে বলতেছিলাম, একটা পার্থক্য আমরা অলরেডি বলছি যে দ্রুত চলন আর অধিক দূরত্ব। এখন দেখেন এই যে লুপিং আর এটা হচ্ছে সামারসল্টিং। লুপিংয়ের জন্য দেখেন সে কর্ষিকাটা কি একবার আগায় নিচ্ছে, দেন কর্ষিকাটা পেঁচানে এসে আবার কর্ষিকার উপর যাচ্ছে, মানে কি এইখানে যে পাদচাকতি, সেই পাদচাকতি তার জায়গাতেই আছে। পাদচাকতি তার জায়গাতেই আছে। আর এই যে কর্ষিকা, সেই কর্ষিকাটার উপর থেকে কি বাঁকায় নিচে আসতেছে। আচ্ছা, এই যে বাঁকায় আসতেছে মানে কি সংকোচন হচ্ছে তার শরীরে একটা জায়গায়। এই সংকোচনের জন্য কোন কোষ কাজ করবে?
পেশি আবরণী কোষ। সাবাস, পেশি আবরণী কোষ, ঠিক আছে। কারণ পেশির কাজ কি? সংকোচন প্রসারণে সাহায্য করে, তার মানে এখানে পেশি আবরণী কোষটা যেটা আছে সেটাই সহায়তা করবে। মনে রাখবেন চলন রিলেটেড যা যা আছে সব পেশি আবরণী কোষ করে, আর জনন রিলেটেড যা আছে সব করে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। আপনাদের লাইফের সবচেয়ে হাইড্রা থেকে যদি একটা কোশ্চিন মানে কমন পান, ইনশাল্লাহ এটা পাবেন যে হাইড্রার বিভাজনের সময় কোন কোষ থেকে নতুন কোষ তৈরি হয়, বা হাইড্রার জননাঙ্গ কোন কোষ থেকে তৈরি হয়, মানে শুক্রাশয় কোন কোষ থেকে তৈরি হয়, ডিম্বাশয় কোন কোষ থেকে তৈরি হয়, বা মুকুল কোন কোষ থেকে তৈরি হয়, সবগুলোর উত্তর কী হবে? ইন্টারস্টিশিয়াল কোষ। চলন মানেই পেশি আবরণী, জনন মানেই ইন্টারস্টিশিয়াল। ওকে, সো খেয়াল করেন এইখানে লুপিংয়ে পুরো চলনে এই যে লুপ কয়বার তৈরি হচ্ছে? একবারই। এই লুপটা জাস্ট আগে আনছে এখানে, কিন্তু লুপটা কি একবারই তৈরি হয়েছে। কিন্তু এখানে দেখেন এইখানে একটা লুপ তৈরি হয়েছে, আবার উল্টা দিক হয়ে আরেকটা লুপ তৈরি হয়েছে, মানে এখানে লুপ তৈরি হবে একবার, এখানে লুপ তৈরি হবে দুইবার। ঠিক আছে, এটা একটু মনে রাখেন। এটা তো যেটা বললাম, এটা কি? এটা হচ্ছে অধিক দূরত্ব, এটা হচ্ছে অধিক দূরত্ব। আর এটা কি? এটা হচ্ছে দ্রুত চলনের জন্য। ঠিক আছে, সবচেয়ে মেইন পার্থক্য। আশা করি আপনাদের মনে থাকবে। বাকি যে পার্থক্যগুলো আছে ওগুলো বইয়ে এমনিই আপনারা পারবেন, সমস্যা হবে না। সিম্বায়োসিস। সো আমরা বলছিলাম সিম্বায়োসিস সম্পর্কে প্রথমেই যে হাইড্রা সাধারণত কী করে? তার শরীরটা শৈবালকে আশ্রয় দেয়। স্বাভাবিকভাবে কিন্তু হাইড্রার রং কি? হাইড্রা কিন্তু বর্ণহীন, কিন্তু ওই হাইড্রার মধ্যে ওই যে একটা সবুজ শৈবাল অবস্থান করে, এই সবুজ শৈবালের জন্য হাইড্রার বর্ণহীন শরীরটাও কেমন দেখায়? সবুজ দেখায়। তো এই যে বর্ণহীন শরীর সবুজ দেখাচ্ছে কেন? কারণ শৈবালের অবস্থানের জন্য। তাহলে হাইড্রা সাধারণত ক্লোরোভিরিডিসমা ক্লোরোহাইড্রা নামে একটা শৈবালকে কী দেয়? ক্লোরোহাইড্রা ভিরিডিসমা শৈবালকে সে আশ্রয় দেয়। শৈবালের কাছে কী কী উপকার লাভ করে? শৈবাল কি? সবুজ, তার মানে সে কী করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। সালোক সংশ্লেষণ করে কী করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়তে পারে। তাহলে হাইড্রা একটা প্রাণী, তার মানে তার শ্বসনের ফলে কী উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করবে? শৈবাল। অ্যান্ড শৈবাল সেটা গ্রহণ করে কী তৈরি করবে? অক্সিজেন। সেই অক্সিজেন কে গ্রহণ করবে? আবার হাইড্রা। তার মানে কি? দুইজনের কাছ থেকে উপকার পাচ্ছে। এটাই কী ধরনের উদাহরণ? মিথজীবী। আবার হাইড্রা যে বর্জ্য পদার্থগুলো আছে সেই বর্জ্য পদার্থগুলো কী করে? এই ক্লোরোহাইড্রা ভিরিডিসমা গ্রহণ করে। বা এই যে ক্লোরোহাইড্রা ভিরিডিসমা যে শর্করা জাতীয় খাবার উৎপন্ন করে, সেই শর্করা জাতীয় খাবারও কিন্তু কি? হাইড্রাই গ্রহণ করে। সো এইভাবে দুজনের মধ্যে উপকার পাওয়ার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাই হচ্ছে সিম্বায়োসিস। ছোট একটা ব্রেক দিব? দেন। ঠিক আছে, 5 মিনিট একটা ব্রেক থাকলো, 5 মিনিট পরে আমরা আবার ফিরে আসতেছি। আচ্ছা, পরিপাক এবং শোষণ আমরা একটু দেখি স্লাইডে কী কী আছে। এটা ওভারঅল ধারণা আপনাদেরকে দিয়ে দিই আমরা কী কী চ্যাপ্টারে পড়বো। এ কী রে, কাজ করে না কেন? না, আগে এসব দেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, সো সবাই কি আমার কথা শুনতেছেন? একটু সবাই একটু সমস্যারে জি বলে ওঠেন তো, আমি একটু শুনি কয়জন শুনতেছে। শুনতেছি ভাইয়া, শুনতেছি। সবাই আছেন? ঠিক আছে, শুনতেছি। ওকে আপু, ঠিক আছে। সো পরিপাক এবং শোষণ আমরা একটু দেখি বেসিক কথাগুলো কি। একেবারে বেসিক কথা বলি, পরিপাক জিনিসটা কি? সহজ কথায় জটিল খাদ্যদ্রব্য, আমরা যে খাবারটা খাই, আমাদের খাবারে কী কী উপাদান থাকে বলেন তো? শর্করা থাকে, তারপর হচ্ছে প্রোটিন বা আমিষ থাকে, সবগুলো বাংলাতেই দেখি। হ্যাঁ, শর্করা নিজস্ব কার্বোহাইড্রেট, প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ, আর তারপর লিপিডের বাংলা কি? চর্বি। ঠিক আছে, তারপর আর কি কি আছে চর্বি ছাড়াও? আর আছে হচ্ছে আমাদের ভুলে গেলাম রে, ভিটামিন, মিনারেল আর খনিজ লবণ। ঠিক আছে, ভিটামিন, মিনারেল আর হচ্ছে খনিজ লবণ। তো দেখো পরিপাকের প্রয়োজনটা কি? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আসিফ বলো তো পরিপাকের প্রয়োজনটা কি, আমি এক কথায় বলে দিব, সেটাকে শোষণের উপযোগী করা। কেন? কারণ এই যে শর্করা, আমিষ, চর্বি এগুলো রাসায়নিকভাবে এত জটিল যে এগুলো শোষণ হয় না। শোষণ হওয়া মানে কি? রক্তে মিশে যাওয়া। একদম সহজ কথায় শোষণ মানে হচ্ছে রক্তে মিশে। কিন্তু ভিটামিন, মিনারেল, খনিজ লবণ বা পানি এগুলো কি খুবই সহজেই, আমি একটা জিনিস ভুল লিখছি, আই এম রিয়েলি সরি ফর ইট। মিনারেল শব্দের বাংলা অর্থ হচ্ছে খনিজ লবণ, এটা পানি হবে। ঠিক আছে, ভিটামিন, মিনারেল বা খনিজ লবণ, পানি এগুলো স্ট্রাকচারই এতটাই সিম্পল যে এগুলোর কোনো ভাঙনের দরকার পড়ে না। কিন্তু শর্করা, আমিষ এবং চর্বিরা কি বেশ জটিল, স্ট্রাকচারালি বেশ
জটিল এর কি পলিমার টাইপ কণা, সো এগুলো কি ভেঙে ভেঙে আরও ছোট হইতে হয়। যেমন শর্করা ভেঙে যদি গ্লুকোজ হয় তাহলে সেটা রক্তে মিশতে পারে, আমিষ যদি ভেঙে অ্যামিনো অ্যাসিড হয় সেটা রক্তে মিশতে পারে, চর্বি যদি ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয় তখন সেটা কি রক্তে মিশতে পারে। ঠিক আছে, আর রক্তে মিশে কি শোষণ। তাহলে সহজ কথায় এই যে জটিল খাদ্যদ্রব্য ভেঙে সরল খাদ্যদ্রব্যতে পরিণত হওয়া আর সেটা শোষণের উপযোগী হওয়া, এটাই হচ্ছে আমাদের পরিপাক। আর শোষণ বলতে কি এই সরল খাদ্যদ্রব্যটা কোথায় মিশে যাওয়া, রক্তে মিশে যাওয়া। আমি কি বুঝাইতে পারছি এইটুকু? আমি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যেমন আমি একটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনারা পাউরুটি খাইলেন সকালে, ঠিক আছে, সকালে পাউরুটি খাইলেন, পাউরুটি কি শর্করা জাতীয় খাবার। তাহলে রক্তে মেশাবেন আবার এইরকম মনে করেন না যে সকালবেলা একটা পাউরুটি খাইলাম বিকালবেলা হাত কেটে গেল তাহলে রক্তের মধ্যে পাউরুটি ছোটো ছোটো দানা আমি খুঁজে পাবো, ব্যাপারটা কিন্তু এরকম হয় না। ঠিক আছে, ব্যাপারটা কি ওই যে পাউরুটি খাইলেন একটা শর্করা জাতীয় খাবার, সেই শর্করা জাতীয় খাবার ভেঙে ভেঙে কী হয়েছে, গ্লুকোজ হয়েছে। আপনি রক্তের মধ্যে পাউরুটির দানা পাবেন না, বাট আপনি যদি রক্তটার গ্লুকোজ পরীক্ষা করেন আপনি কিন্তু রক্তের গ্লুকোজ ঠিকই মাপতে পারবেন, তাই না? তার মানে কি রক্তে পাউরুটি যায়নি, কিন্তু পাউরুটি ভেঙে ভেঙে কার্বোহাইড্রেট, পাউরুটি যে কার্বোহাইড্রেট ছিল সেটা ভেঙে যে গ্লুকোজ হয়েছে সেটা কিন্তু কি রক্তে ঠিকই পৌঁছাইছে। তাহলে রক্তে পৌঁছানোর প্রক্রিয়াটার নামই হচ্ছে শোষণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আরও কিছু জিনিস, মিনারেল বা মানে খনিজ লবণ বা পানি, খনিজ লবণ সাধারণত সক্রিয় প্রক্রিয়া শোষিত হয়। সক্রিয় মানে কি, যেখানে শক্তি লাগে, ঠিক আছে, সক্রিয় প্রক্রিয়ায়। আর যেটা পানি সেটা সাধারণত অভিস্রবণ প্রক্রিয়া পানিটা শোষিত হয়, ঠিক আছে। আর ভিটামিন, ভিটামিন কিন্তু দুই রকম আছে। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়, আরটা হচ্ছে চর্বিতে অদ্রবণীয়। যে চর্বিতে দ্রবণীয় এইরকম ভিটামিন কি, আদেক। আদেক মানে কি, ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো কী ধরনের ভিটামিন? চর্বিতে দ্রবণীয়। মানে এরা যেহেতু চর্বিতে দ্রবণীয় মানে চর্বিতে মিশতে পারে, তাই কি এরা চর্বির সাথেই পরিপাক হয়ে যায়। আর যেগুলো চর্বিতে অদ্রবণীয়, যেমন এডি কে বাদ দিলে কি থাকে, ভিটামিন বি ও সি, তাই না? এগুলো চর্বিতে দ্রবণীয় হয় না, মানে কি এগুলো অন্য কোনো উপায়ে শোষিত হয়। কিন্তু যেগুলো চর্বিতে দ্রবণীয় সেগুলো কি, ভিটামিন এ, ডি, ই, কে। তার মানে কি এগুলো চর্বির সাথে মিক্সড হয়ে যায় আর চর্বির সাথেই পরিপাক এবং শোষণ ঘটে এদের। বলেন তো কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন বি, ভিটামিন বি। তাই না? একটু আমরা বলছিলাম যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন কী কী আছে, এ, ডি, ই, কে। তাহলে এ, ডি, কে বাদে যা আছে সবই কী হবে, পানিতে দ্রবণীয়, তাই না? দেখেন এই যে আমরা লিখছি, কিন্তু আমি ঠিক করে কথাটা বলছি যে চর্বিতে দ্রবণীয় আর চর্বিতে অদ্রবণীয়। চর্বিতে অদ্রবণীয় মানে কার সাথে দ্রবণীয়, পানির সাথে দ্রবণীয়। তাহলে এ, ডি, কে হচ্ছে চর্বিতে দ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। কোশ্চেন খেয়াল করতে হবে, মেডিকেলের কোশ্চেন কিন্তু। আমি কিন্তু আপনাদের ক্লাস কিন্তু মেডিকেল সাইডে নিচ্ছি, ঠিক আছে? তো মেডিকেল সাইডে ভার্সিটির ক্লাস আর নেওয়া লাগে না, কারণ মেডিকেলের প্রিপারেশন এত টাফ, মেডিকেলের মানে ক্লাস টাইপটা এত বেশি মানে ডিটেলসে আমরা আলোচনা করি, ভার্সিটিতে আমরা এত ডিটেলসে আলোচনা করি না। বাট তাও একটু আপনার ধৈর্য ধরে শোনেন, যদি কষ্ট হয় ক্লাসটা কাজে লাগবে ইনশাল্লাহ। সো যেটা চর্বিতে দ্রবণীয় সেটা পানিতে অদ্রবণীয়, আর যেটা পানিতে দ্রবণীয় সেটা কি, চর্বিতে অদ্রবণীয়, ঠিক আছে? তার উত্তরটা কী হবে, ভিটামিন বি কমপ্লেক্স। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা অনলাইন ক্লাসে আছি, হ্যাঁ আমি ক্লাসটা এসে ফোন দিচ্ছি আপনাকে। ওকে, এবার আসেন দন্ত সংকেত। আপনাদের সবার একটা মানে কমন একটা কোশ্চেনের জায়গা। দন্ত সংকেত মানে কি, দাঁতগুলো স্বাভাবিকভাবে যে সংকেতের মাধ্যমে প্রকাশ করি, দাঁতগুলো আমরা যে সংকেতের মাধ্যমে প্রকাশ করি। আমরা জানি আমাদের দাঁত আছে কয় ধরনের, 4 ধরনের। আইতে হচ্ছে ইনসিসর, সিতে হচ্ছে ক্যানাইন। ইনসিসর কোনটা, ওই যে সামনে যে খরগোশের মতো দাঁত দুটো থাকে, দুইটা না 4টা থাকে, মানে খরগোশের সামনে যে দুটো দাঁত থাকে ওগুলো বেশি ইনসিসর। ক্যানাইনটা কি, আমি সাথে ভ্যাম্পায়ার দাঁত সুন্দর করে, এই যে ভ্যাম্পায়ার যেরকম এই যে দুটো দাঁত থাকে দুই পাশে, এই দুইটা দাঁত করে ক্যানাইন। মোলার মানে হচ্ছে মাড়ির দাঁত, মাড়ির শক্ত দাঁতগুলো থাকে, ওই শক্ত দাঁতগুলো হচ্ছে মাড়ির দাঁত। প্রি শব্দটার অর্থ হচ্ছে আগে, তাহলে প্রিমোলার মানে কি, মাড়ির আগে যে দাঁতগুলো আছে সেটা হচ্ছে প্রিমোলার। যেমন এই যে ডান পাশের ছবিতে একটু দেখেন, এই যে 1টা 2টা 3টে 4টা, এই 4টা কি, আই ইনসিসর, এটা হচ্ছে ক্যানাইন, এটা হচ্ছে ক্যানাইন। এই দুটো হচ্ছে প্রিমোলার, আর এই 3টে কি, মোলার। আমরা সহজভাবে মনে রাখবো আইসিপিএম 212.3, আইসিপিএম 212.3। দেখেন এই যে কথাটা লিখলাম আমি কিন্তু পুরো দাঁতের সংকেত দেখি নাই, কারণ এটা হচ্ছে আমার উপরের চোয়াল, এটা হচ্ছে নিচের চোয়াল। এই সমগ্র জায়গাটা যদি আমি 4 ভাগ করি, আমি জাস্ট এই একটা পোর্শনের সংকেত লিখছি এখানে। ব্যাপারটা কি বোঝা গেছে? পুরা পোর্শন যদি আমি 4 ভাগ করি তাহলে এই
একটা পোর্শনের সংকেত আমি এখানে লিখছি। তাহলে এই পাশে কি ক্যানাইন ইনসিসর থাকবে দুইটা, ক্যানাইন থাকবে একটা, প্রি মোলার থাকবে দুইটা, মোলার থাকবে 1 2 মোট 3টা। এ পাশেও সেম, ক্যানাইন থাকবে দুইটা, সরি ইনসিসর থাকবে দুইটা, ক্যানাইন থাকবে একটা, প্রি মোলার থাকবে দুইটা, মোলার থাকবে মোট 3টা। যেভাবে আমরা ছবি দেখাইছি, এই যে দেখেন এই পাশে যদি আমরা ভাগ করে নিই, বা এই যে এই ছবি দেখাই, এই যে বড় যদি আমরা ভাগ করে নিই, তাহলে কি ইনসিসর কয়টা আছে? দুইটা, ক্যানাইন কয়টা আছে? একটা, প্রি মোলার কয়টা আছে? দুইটা, মোলার কয়টা আছে? 3টা। তাহলে আইসিপিএম মানে কি 212 3। তাহলে এই উপরটা নিচেরটা হিসাব করলাম, বা ধরেন এটা আপাতত এটা আমরা উপরটা হিসাব করলাম, তো নিচেরটা হিসাব করতে হবে না? নিচেরটাও কি হবে? সেম আইসিপিএম ওই 212 3। এখন কি তাহলে জাস্ট উপরে এই পোর্শনটা হিসাব করলাম, এই পোর্শনটা হিসাব করলাম, তাহলে এই পোর্শনকে হিসাব করতে হবে না? অবশ্যই করতে হবে। তাহলে সাথে 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে কি হয়? 2 আর 1 এ 3, 2 এ 5 আর 3 এ 8, উপরে 8 2 দিয়ে গুণ দেন, নিচে 8 2 দিয়ে গুণ দেন, 16/16। এই 16 16 আবার কাটাকাটি করে দিয়েন না কিন্তু, ঠিক আছে? 16 16 যোগ করে দেন, 16 16 যদি যোগ করেন কত হবে? 32। এটা হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক মানুষের সংকেত। এখন আপনারা যারা, আপনাদের দাঁতের সংকেতটা কি? আপনাদের দাঁতের সংকেত শুধু একটুতে ডিফারেন্স হবে, সেটা কি? যে আপনাদের এখনো আক্কেল দাঁতটা ওঠে নাই। আক্কেল দাঁতটা কি? M3। M3 মানে কি? এর মধ্যে কি কি আছে? M1 আছে, M2 আছে, M3, মোলার 1, মোলার 2, মোলার 3। এটা হচ্ছে আমাদের আক্কেল দাঁত। হ্যাঁ, আপনাদের কিন্তু এই দাঁতটা এখনো ওঠে নাই। তার মানে আপনাদের কি 4 মারিতেই দাঁতটা ওঠে নাই। তার মানে কি আপনাদের দাঁতে মোট কয়টা কমবে 32 থেকে? 4টা। 4টা। তাহলে কয়টা হবে? 28টা। আপনাদের দাঁতের সংকেত হচ্ছে 28টা। সেক্ষেত্রে আইসিপিএম 212 3 বললাম না, এখানে 212 2 হবে। ঠিক আছে, আর কিছু না। যদি এটা লাগে না তারপরে বলে নিলাম আপনাদেরকে আর কি, জাস্ট আপনি ইন্টারেস্টের জন্য। প্রাপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুঠির সংখ্যা কয়টি? ভালো করে কোশ্চেন খেয়াল করবা, তারপর অ্যান্সার করবা। অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন, সবাই অংশগ্রহণ করেন। 16টি না ভাইয়া? মেয়েরা বলেন, মেয়েরা চুপচাপ কেন? আচ্ছা, মেয়ে আমাদের ক্লাসে কয়টা আছে? একটাই নাকি? 2জন ছিল না? কেউ উত্তর দেয় না। যাই হোক, সমস্যা নাই। আর ছেলে কয়জন আছে আজকে ক্লাসে? একটু কাইন্ডলি একটু দেখো তো ছেলে কয়জন আছে ক্লাসে আজকে। ভাই একজন মেয়ে বাদ দিয়ে সবই ছেলে আছে আজকে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে মানুষের নিচের চোয়ালে দন্তকুঠির সংখ্যা কয়টা হচ্ছে? সবাই উত্তর দাও। 16টা। দেখো এখানে উত্তর দেওয়া আছে নিচের চোয়াল মানে কি? জাস্ট একটা প্রশ্ন হিসাব হয়, তার উত্তরটা কত হবে? শাবাশ, 16টি। আচ্ছা, এখন দেখেন ইনসিসর, আমরা একটু আগে দাঁত না, ইনসিসর মানে কি? যেটা সিজারের মতো, মানে কাঁচির মতো, যেটা কাটে। ঠিক আছে, যেটা সিজার, যেটা কাঁচির মতো কাটে। ক্যানাইনটা কি? খাবারটা ছেঁড়া। ক্যানাইনটা কি? খাবারটা ছেঁড়া। মোলার মানে কি? খাবারটা পিষতে সাহায্য করা। প্রি মোলার মানে কি? যেটা মোলার সামনে থেকে কাজটা করে। মোলার শব্দ অর্থ আমি আগেই বলছিলাম, মোলার মানে আসলে কোন দাঁতটা বোঝাচ্ছে? মাড়ির দাঁত। আপনারা এখন বলেন মাড়ির দাঁতের কাজ কোনটা? সাবাস, খাবার চর্বণ এবং পেষণ করা। না, খাবার টুকরো করার কাজটা কিন্তু ক্যানাইন করবে, ঠিক আছে? এটা করবে না। তাহলে খাবার চর্বণ করা এবং পেষণ করা হবে উত্তর। ঠিক আছে, মোলার খাবার টুকরা করে না। আপনি নিজে চিন্তা করেন, আপনার মাড়ি দিয়ে কি আপনি খাবার টুকরা টুকরা করেন? আমার মনে হয় না। আমরা মোলার দিয়ে কি করি? বেশি খাবারটা চাবাই আর খাবারটা পিষে ফেলি। আচ্ছা ভাইয়া, হুম কোশ্চেনটা চলে আসছে। আচ্ছা, সেটাই আমি এটার ব্যাখ্যার জন্য রাখছি। তো যেটা বললাম যে আপনাদের ক্ষেত্রে যেটা বলছি একটু আগেই, যে আপনাদের ক্ষেত্রে M3 হবে না, M2 হবে। তাহলে যারা 6 বছরের বাচ্চা, সেটা বালিকা হোক বা ছেলে হোক, তাদের কি আমরা জানি যে 6 বছরের যাদের, তাদের কি দুধ দাঁত থাকে, তাই না? তাদের কি থাকে? দুধ দাঁত থাকে। বেসিক্যালি এখানে দুধ দাঁতের সংখ্যাটা জানতে চাইছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার দাঁতগুলো অনুপস্থিত। প্রিমোলার দাঁতগুলো অনুপস্থিত। তাহলে সংকেতটা কীরকম হবে? আই থাকবে 2টা, সি থাকবে 1টা, প্রিমোলার থাকবে না, আর মোলার থাকবে কয়টা? 2টা। তাহলে উপরে 212 মানে কি 2 1 2 5, নিচেও কয়টা হবে? 5টা। নিচেও I2, যারা এখনো বুঝতেছে না তার জন্য 5 লিখে দিই, M2। তাহলে উপরে 5 আর নিচেও 5, 2 দিয়ে গুণ দেন, 2 দিয়ে গুণ দেন, কি হয়?
উপরে 10 নিচে 10, মোট দাঁতের সংখ্যা কয়টা হবে? 20টা। 20টা। তাহলে এখানে উত্তর কোনটা হবে বলেন তো? খ। সেটা হচ্ছে I2C1। আসলে এটা দেখলেই উত্তরটা বোঝা যাচ্ছে কিন্তু, তাই না? P0 দেখলে, যে বাচ্চাদের ক্ষেত্রে আমি তো আগে বলেছি কি থাকবে না, প্রিমোলার দাঁতটা থাকবে না। তার উত্তরটা হবে হচ্ছে খ। ঠিক আছে, এখন কেউ বুঝতে পারেন এটা? কেউ আছেন এখানে? আশা করি নাই। আচ্ছা, তো বিভিন্ন ধরনের খাবারের পরিপাক, মুখ গহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত। দেখেন, জাস্ট কয়েকটা ইনফরমেশন। আপনাদের এই বইয়ের চ্যাপ্টার অনেক কিছু লেখা আছে, এত কিছু পড়ার কিন্তু মোটেও দরকার নেই আপনাদের। যেটুকু দরকার সেটুকুই পড়াচ্ছি। মুখ গহ্বরে এই যে এখানে জাস্ট কার্বোহাইড্রেট খাবারের পরিপাক হবে। মুখ গহ্বরে জাস্ট কার্বোহাইড্রেট খাবারের পরিপাক হবে, লিপিড আর প্রোটিন এসবের পরিপাক হবে না। পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন এবং লিপিড পরিপাক হবে। দেখেন, যেটা বললাম, মুখ গহ্বরে কার্বোহাইড্রেট হবে, প্রোটিন লিপিড হবে না। আর পাকস্থলীতে প্রোটিন হবে, লিপিড হবে, কিন্তু ওই কার্বোহাইড্রেটটাই হবে না। আর ক্ষুদ্রান্তে পক্ষান্তরে কি হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সবগুলাই পরিপাক হয়। আমরা একটা কপল লিখছি, ক পল কপল। কতে মুখ গহ্বরে কি শুধুমাত্র কার্বোহাইড্রেট খাবার পরিপাক হবে, লিপিড প্রোটিন হবে না। পলতে হচ্ছে প্রোটিন এবং লিপিড পরিপাক হবে, কার্বোহাইড্রেটটাই হবে না। আর ক্ষুদ্রান্তে কপল হবে, মানে কি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড তিনটারই পরিপাক হবে। ঠিক আছে, এইটাই এখানে লেখা আছে। মুখ গহ্বরে শুধু কার্বোহাইড্রেট পরিপাক হয়, পাকস্থলীতে প্রোটিন এবং লিপিড পরিপাক হয়, এবং ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড পরিপাক হয়। আচ্ছা, তো পরিপাক নালীর একটু অংশ আমরা দেখি। পরিপাক নালী কি কি আছে? আমরা যদি একদম মুখ থেকে শুরু করি, তাহলে প্রথমে কি মুখ ছিদ্র। মুখ ছিদ্রের পর কি আছে? মুখ গহ্বর। মুখ গহ্বর পরে গলার যে অংশটা সেটাকে বলা হয় গলবিল। তারপর থাকে হচ্ছে গলনালী বা অন্ননালী। ঠিক আছে, একটা মানুষের ছবি আঁকা দিই। এটা সুন্দর ছবি, তাই না? একটু স্পাইক করে দিই আমরা মাথা চুলে। অসাধারণ, খুব সুন্দর। কানও দিয়ে দিই। তাহলে প্রথমে কি মুখ ছিদ্র, তারপর হচ্ছে মুখ গহ্বর, তারপর গলার যে অংশ হচ্ছে গলবিল, তারপর কি অন্ননালী। অন্ননালী শেষ হয় কোথায়? অন্ননালী শেষ হচ্ছে পাকস্থলীতে এসে। ঠিক আছে, অ্যান্ড পাকস্থলীর পর যে সিয়াকৃতির অংশ সেটাকে বলা হয় ডিওডেনাম। তারপর একটা অংশ তার নাম হচ্ছে জেজুনাম। তারপর একটা অংশ তার নাম হচ্ছে ইলিয়াম। তাহলে দেখেন, পাকস্থলীর পর থেকে ক্ষুদ্রান্ত শুরু। তার ক্ষুদ্রান্তে কয়টা অংশ আছে? ডি জে আই দিয়ে মনে রাখবো, ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের কয়টা অংশ আছে? ডিওডেনাম, 3টা। জেজুনাম এবং ইলিয়াম। ইলিয়ামের পরে শুরু হয়েছে বৃহদান্ত্র। প্রথমে একটা ব্যাগের মতো একটা থলির মতো অংশ, তার নাম হচ্ছে সিকাম। সিকামের সাথে একটা ছোট্ট একটা অংশ যুক্ত থাকে, তার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। আপনার অনেক কিছু অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। ওটা কখন হয়? অ্যাপেন্ডিক্স যখন জীবাণু দিয়ে আক্রমণ হয়, বা কোনো কারণে কোনো কৃমি বা অন্য কোনো কিছু ইম্প্যাক্টেড হয়ে যখন এখানে কোনো অবস্ট্রাকশন বা ব্লকেজ তৈরি করে, বা খাবার টাবানোর সময় ভেতরে জমা হয়ে যায়, তখন কি ব্লকেজ তৈরি হয়, বা জীবাণু জমা হয়ে যায়, বা কোনো কারণে রক্ত চলাচল বন্ধ হয়, তখন কি অ্যাপেন্ডিসাইটিস হয়, খুব ব্যথা করে। সো এই যে সিকামের বহির্গত অংশ থাকে হচ্ছে অ্যাপেন্ডিক্স। আর বৃহদান্ত্রের ইংরেজি নাম হচ্ছে কোলন। বৃহদান্ত্রের ইংরেজি নাম হচ্ছে কোলন। সো সিকামের পরে শুরু হয়েছে কোলন। একটা কোলন উপর দিকে ওঠে, সেটা আবার পাশের দিকে চলে যায়, আবার নিচের দিকে নামে। উপর দিকে যেটা ওঠে সেটা কি ঊর্ধ্বগামী কোলন, পাশের দিকে বা প্রস্থ বরাবর যেটা যায় সেটা অনুপ্রস্থ কোলন, নিচের দিকে যেটা যায় সেটা হচ্ছে নিম্নগামী কোলন। যেটুকু অংশ সামান্য অংশটুকু বাকি থাকে সেটা হচ্ছে সিগময়েড কোলন। তারপর থাকে হচ্ছে মলাশয়, তারপর হচ্ছে পায়ুছিদ্র। তাহলে দেখেন কি কি বললাম। বৃহদান্ত্রের অংশ ফার্স্ট হচ্ছে সিকাম। সিকামের বহির্গত হচ্ছে অ্যাপেন্ডিক্স। আপনারা বলতে পারেন যে অ্যাপেন্ডিক্স কেন পরিপাকতন্ত্রের অংশ নয়? কারণ অ্যাপেন্ডিক্স আসলে পরিপাকে কোনো ভূমিকা নাই। সামান্য ক্ষেত্রে আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম বা যে লিম্ফ যে তৈরি হয়, সেই লিম্ফ তৈরি করার ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের ভূমিকা থাকতে পারে। ঠিক আছে, হালকা ভূমিকা আছে অ্যাপেন্ডিক্সের, কিন্তু পৌষ্টিকতন্ত্রে আমাদের এই অ্যাপেন্ডিক্সে কি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। সো যেটা উপর দিকে যায় সেটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ বরাবর গেলে অনুপ্রস্থ কোলন, নিম্ন দিকে নিম্নগামী কোলন, এইটুকু হচ্ছে সিগময়েড কোলন, আর এইটুকু কি মলাশয়, আর বড়টা হচ্ছে পায়ুছিদ্র। মানে আমরা যখন খাবার খাই, খাবারটা কি জায়গায় পাস করে দেখেন, মুখ ছিদ্র দিয়ে মুখ গহ্বরে যায়, গলবিলে যায়, অন্ননালীতে যায়,
পাকস্থলীতে সাধারণত 2 থেকে 6 ঘন্টা কাল অবস্থান করে। তারপর খাবারটা ক্ষুদ্রান্তে কোথায় ঢোকে? ডিওড্রামে ঢোকে। তারপর হচ্ছে জেজুনাম, তারপর হচ্ছে ইলিয়াম, তারপর থাকে হচ্ছে সিকামে একটা থেলির মতো অংশ, সেটা হচ্ছে সিকাম, যার বহির্গত অংশ থাকে হচ্ছে কি? অ্যাপেন্ডিক্স। ঊর্ধ্বগামী কোলন, মানে বৃহদান্ত্র কিন্তু শুরু হয়েছে কই থেকে? এই সিকাম থেকে শুরু হয়েছে। সিকাম, ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন, মলাশয় আর পাইচিদ, এটাই হচ্ছে আমাদের বৃহদন্ত্রের অংশ। ঠিক আছে? আর কতগুলো গ্রন্থি আছে, গ্রন্থিগুলো কি আমি একটু বলে দিই। এই যে মুখ গহ্বর আছে 3 জোড়া লালা গ্রন্থি। আর হ্যাঁ, ভালো কথা, এই বিভিন্ন নারীর দৈর্ঘ্য কিন্তু আপনার বই দেয়া আছে। যেমন এই যে অন্নারীর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 সেন্টিমিটার, তারপর বৃহদান্তের দৈর্ঘ্য 1 থেকে 1.5 মিটার। এই লেন্থগুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, তাই না? আমি যদি বলি যে অন্নারীর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, এটা কি তোমরা বুঝতে পারছো? 30 সেকেন্ডে বোঝানোর কিছু নাই। এই জিনিসগুলো একটু কষ্ট করলে আপনাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো ভর্তি পরীক্ষার জন্য, স্পেশাল যারা মেডিকেল পরীক্ষা দিবেন তাদের জন্য এগুলো মাস্ট, মনে রাখতেই হবে। ওকে, সো যেটা বলছিলাম, গ্রন্থি কি আছে? 3 জোড়া গ্রন্থি আছে। একটা থাকে হচ্ছে কানের নিচে, সে প্যারোটিড গ্রন্থি। একটা থাকে হচ্ছে জিহ্বার নিচে, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। আরটা এই যে ম্যান্ডিবলটা হাড্ডি আছে, এই হাড্ডি নিচে 1 জোড়া থাকে। ঠিক আছে? তাহলে কানে এই পাশে একটা, ওই পাশে একটা, মোট 1 জোড়া প্যারোটিড গ্রন্থি। জিহ্বার নিচে, লিঙ্গুলা শব্দ অর্থ হচ্ছে জিহ্বা, সাব মানে হচ্ছে নিচে, তাহলে জিহ্বার নিচে থাকবে হচ্ছে সাব লিঙ্গুয়াল। এই হাড্ডের নাম হচ্ছে ম্যান্ডিবল, তাহলে ম্যান্ডিবল নিচে থাকবে তার নাম কি? সাব ম্যান্ডিবুলার। নামকরণগুলো কীভাবে হয়েছে আশা করি বুঝতে পারছেন। তাহলে এই গেল হচ্ছে আমাদের 3 জোড়া লালা গ্রন্থি। এরপর দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃত গ্রন্থি। কী গ্রন্থি? যকৃত গ্রন্থি। এটা কি? এখান থেকে সাথে পিত্ত নিঃসরিত হয়, নিঃসরিত হয়ে কই যায়? এই যে ডিওড্রাম যেটা আছে, সেই ডিওড্রামে সেই পিত্তটা আসে। আর পিত্ত যে, এটা কি করে? পিত্ত সাধারণত চর্বিজাত খাবার পরিপাকে সহায়তা করে। মনে রাখবেন, পিত্তে কখনোই কোনো এনজাইম থাকে না। পিত্তে কোনো এনজাইম থাকে না। পিত্ত খাবার পরিপাকও করে না, সেটা শুধু কি করে? চর্বিকে খাদ্য পরিপাকে সহায়তা করে, নট চর্বিকে পরিপাক করে, চর্বি পরিপাক করতে সহায়তা করে। এই যে ডিগ্রাম সি এর মতো, এই সি এর মধ্যে একটা পাতার মতো একটা গ্রন্থি থাকে, তার নাম কি? অগ্নাশয়। তার নাম হচ্ছে অগ্নাশয়। এটা একটা মিশ্র ধরনের গ্রন্থি। এই অগ্নাশয়টা কি? যে নাইটা আছে, সেই নাইটা এই ডিওড্রামে এসে উন্মুক্ত হয়। আর এই যে বললাম, যকৃত থেকে আসে পিত্তরস, আর অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় রস। এই দুইটা কি করে? এই ডিওড্রামে একটা ফোলা তৈরি করে, দুটো যখন একসাথে প্রবেশ করে ডিওড্রামের জায়গায় একটু ফুলে ওঠে। ফোলার ইংরেজি হচ্ছে অ্যাম্পুলা। অ্যাম্পুলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফোলা। তাহলে যেখানে ফুলে যায় তার নাম হচ্ছে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী ভ্যাটার, তাই তার নাম অনুসারে সেটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। ঠিক আছে? এই স্যাম্পল অফ ভ্যাটার মাধ্যমে কি প্রবেশ করে? এখানে প্রবেশ করে, উপর থেকে প্রবেশ করে যকৃত রস তথা পিত্ত, এই থেকে প্রবেশ করে অগ্নাশয় রস। আর এই যে ডিওড্রাম, এটা কিসের অংশ? ক্ষুদ্রান্ত্রের অংশ, মানে কি? অন্ত্রের অংশ। তাহলে এই অন্ত্রের গায়ে যদি কোনো গ্রন্থি থাকে, সেই গ্রন্থিগুলোকে আমরা কি বলবো? আন্তরিক গ্রন্থি। তাহলে ওখানে কাজ করেছে আন্তরিক গ্রন্থি। তার 3টে জিনিস, একটা হচ্ছে যকৃত থেকে আসে পিত্তরস, অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় রস, আর এই অন্ত্রের গা থেকে আসে আন্তরিক রস। পাকস্থলীর আরেকটা নাম একটু আগেই বলছি, সেটা কি? গ্যাস্ট্রিক। তাহলে গ্যাস্ট্রিকের গায়ে যে গ্রন্থিগুলো থাকে সেগুলো কি? গ্যাস্ট্রিক গ্রন্থি। আর এই মুখ গহ্বরে যে লালা গ্রন্থি আছে সেগুলো কি? 3 জোড়া লালা গ্রন্থি। নামগুলো কিন্তু আমরা সব শিখে ফেলছি, আশা করি আপনাদের মনে থাকবে। একবার বই পড়লে দেখবো সব মনে পড়তেছে। কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? উত্তর কি হবে এখানে বলো তো? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। উত্তর হচ্ছে অ্যাপেন্ডিক্স। আচ্ছা, এখানে ইলিয়াম কিসের অংশ? ক্ষুদ্রান্তের শেষ অংশ। ক্ষুদ্রান্তের। ইলিয়ামটাও ক্ষুদ্রান্তের শেষ অংশ। আচ্ছা, নিচের কোন হরমোনটি পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে বলতে পারবেন? একটু ভেতর থেকে করা কোশ্চেন, যেটা বললাম মেডিকেলের কোশ্চেন, একটু ভেতর গ্যাস্ট্রিন থেকে না? আসে। গ্যাস্ট্রিন উত্তরটা হবে হবে গ্যাস্ট্রিন। ঠিক আছে, উত্তরটা কি হবে? গ্যাস্ট্রিন। এটা একটু ভেতরে দেখবেন, ওই যে একটা ইয়ে আছে, পয়েন্ট আছে হরমোনের কাজগুলার, ওটু কাইন্ডলি পড়ে ফেলবেন আপনারা। এগুলো একটু উল্টাপাল্টা কোশ্চেন করছেন। নিচের কোন জোড়ি লোকাল হরমোন উদাহরণ? লোকাল হরমোন আপনারা কেমনে বুঝবেন? এটা বাদ দেন। তাও যদি জানতে চান, উত্তর হবে ইনসুলিন এবং অ্যাড্রেনালিন। না না, সরি, সেক্রেটারি, ভুল বলছি। যেটা হরমোন, আমি আপনাকে বুঝাই। লোকাল হরমোন জিনিসটা কি? লোকাল হরমোন হচ্ছে যে হরমোনগুলো যেখানে ক্ষরিত হয় সেখানেই ক্রিয়া করে। আপনারা লোকাল বাস চিনতেন না? ঢাকা যারা থাকেন তার লোকাল বাস সম্পর্কে অবশ্যই। লোকাল বাস মানে কি? ছোট্ট জায়গার মধ্যে যারা ঘোরাফেরা করে। আর যারা বিভিন্ন জেলার মধ্যে করে তারা কি অনেক দূরে দূরে জায়গায় চলাফেরা করে, তাই না? ছোট জায়গার মধ্যে যারা চলাফেরা করে সে হচ্ছে লোকাল বাস। সো লোকাল হরমোন কি? যেগুলা যেখানে উৎপন্ন হয় সেখানেই ক্ষরিত হয়। ঠিক আছে? সেক্রেটিন এবং এন্টারোগ্যাস্ট্রিন এগুলো সময় কি? ক্ষুদ্রান্তের বা আন্তরিক হচ্ছে হরমোন। সো এগুলো হরমোন অন্তর্নিহিত হয় এবং অন্তরিক কাজ করে। সো দ্যাটস একে
লোকাল হরমোন বলা হয়। এটা কি বলতে পারবেন কোন কোষ থেকে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়? প্যারাইটাল কোষ। আচ্ছা, ভেরি গুড। প্যারাইটাল কোষের আরেকটা নাম কি? প্যারাইটাল কোষের ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্যারাইটাল কোষের আরেকটা নাম হচ্ছে অক্সিন্টিক কোষ। আচ্ছা, একবারে সবগুলো পড়াই দিই। গ্যাস্ট্রিক গ্রন্থি এর কি পাওয়া যায়? চিফ কোষ, তারপর হচ্ছে প্যারাইটাল বা অক্সিন্টিক কোষ, মিউকাস কোষ, আর হচ্ছে আর্জেন্টাফিন কোষ। ঠিক আছে, চিফ কোষ থেকে নিতে হচ্ছে পেপসিনোজেন, প্যারাইটাল বা অক্সিন্টিক কোষ থেকে নিতে হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউকাস থেকে নিতে হচ্ছে মিউকাস, আর্জেন্টাফিন কোষ থেকে হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর। এখন সবাই জিজ্ঞেস করেন যে ভাই ইন্ট্রিনজিক ফ্যাক্টর কি? ইন্ট্রিনজিক ফ্যাক্টর হচ্ছে একটা হরমোনের ন্যায় পদার্থ। ঠিক আছে, এটা কি করে? এটা সাধারণত ভিটামিন B12 আছে না, ভিটামিন B12 মানে পরিপাকের জন্য সহায়তা করে ইন্ট্রিনজিক ফ্যাক্টর। এর পুরো নাম হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল, আমরা যেটা পড়ি আর কি। সো এটা কী করে? মেইনলি ভিটামিন B12 পরিপাকে সহায়তা করে। দেখেন এই গ্রন্থির কোষগুলো কিন্তু নাম কিন্তু মাস্ট জানতে হবে। ঠিক আছে, এটা কোনো মাপ নাই। আবারও বলতেছি, গ্যাস্ট্রিক গ্রন্থি, তারপরে যে অগ্নাশয় গ্রন্থির কয়টা কোষ আছে? অগ্নাশয় 4টা না? হ্যাঁ, ওখানেও 4টা। কি কি আছে? আলফা, আলফা কোষ, বিটা বিটা, কোষ, তারপর হচ্ছে ডেল্টা কোষ, আর হচ্ছে পিপি কোষ। আলফা থেকে কি আসে? গ্লুকাগন। বিটা থেকে কি আসে? ইনসুলিন। ডেল্টা থেকে কি আসে? সোমাটোস্ট্যাটিন। পিপি থেকে কি আসে? নামেই উত্তর আছে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। বই আপনার দেয়, আমি অতটা ফ্রেশ করে দেখতাম না। জাস্ট এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যে ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দিই, এটা কি আপনারা জানেন? জি ভাইয়া। জি ভাইয়া। তার ডায়াবেটিস রোগীর রক্তে কি বেশি থাকে? ইনসুলিনের পরিমাণ বেশি থাকে, এই! মানে কম থাকে, মানে ইনসুলিনের পরিমাণ কম থাকে, তাই ইনসুলিন গ্লুকাগন পরিমাণ বেশি থাকে। গ্লুকোজের পরিমাণ, গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে। তাহলে আমরা ইনসুলিন দিয়ে কি করি? গ্লুকোজের পরিমাণটা কমাই। কেমনে কমাই? রক্তে গ্লুকোজ বেশি থাকে, সেই গ্লুকোজটা পরবর্তীতে যকৃতে কি গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হয়, সেই জিনিসটা গ্লাইকোজেন হিসেবে যকৃতে সঞ্চিত হয়। যখন ইনসুলিনের অভাব হয় তখন এই প্রসেসটা হয় না। রক্তে যে অতিরিক্ত গ্লুকোজ থাকে সেটা সাধারণত যকৃতে কী হিসেবে জমা থাকে? গ্লাইকোজেন রূপে, মানে গ্লুকোজটা কিসে কনভার্ট হয়ে যায়? গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোজেনেসিস। তাহলে ভাই আমরা তো বলতে পারি বয়স বাড়ার সাথে সাথে আমাদের বিটা কোষটা ক্ষয় হয়। হ্যাঁ, অবশ্যই। বিটা কোষের তাহলে কি কার্যক্ষমতা কমে যায়। আবার যারা একটু মোটা সোটা হয় বেশি, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের কোষে যে চর্বির লেয়ার পড়ে যায়, সেই চর্বির লেয়ার জন্য ইনসুলিন থাকলে অনেক সময় ভালো করে কাজ করতে পারে না। অনেকগুলো ফ্যাক্টরি থাকতে পারে ভাই। তাহলে কি ভাই এরকম কোনো কিছু কি আছে যা বিটা কোষকে ইনসুলিন ক্ষরণে বৃদ্ধি করে? না, তোমাকে আর্টিফিশিয়ালি বিটা কোষের সাথে আসলে ওভাবে জোর জবরদস্তি করে তুমি ওখান থেকে ইনসুলিন বের করতে পারবে না, বুঝছো? হয় তোমাকে আর্টিফিশিয়াল ইনসুলিন না, দিতে হবে। কোনো রাসায়নিক পদার্থ দিলে কি বাইর হয় না? না 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 না, এখনো এরকম কিছু বের করা যায় নাই। ঠিক আছে, ওকে। সো ইনসুলিনটা কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণটা কি করে? কমাই দিচ্ছে। কমাই দিচ্ছে না বাড়াই দিচ্ছে? এখন আমরা কমাই কেউ বলো না দিতেছে। বাড়াই দিচ্ছে, কারণ বাড়াই দিলে ইনসুলিনের যদি ডায়াবেটিস রোগী তুমি দাও, ডায়াবেটিস রোগী ইনসুলিন দেওয়ার সাথে সাথে ধুম করে মরে যাবে। ঠিক আছে, সো ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণটা কমায়। এর ঠিক উল্টাটা কি? গ্লুকাগন, সে কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়ায়। বিটা কোষ থেকে ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণটা কমায়। আর গ্লুকাগন হচ্ছে তার সম্পূর্ণ উল্টা, সে কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়ায় দেয়। সোমাটোস্ট্যাটিন, সোমা শব্দ অর্থ কি? সোমাটিক সেল মানে কি? দেহকোষ। ক্রোমোজোম মানে কি? রঞ্জিত দেহ। সোম শব্দ অর্থ হচ্ছে দেহ বা শরীর। স্ট্যাটিন মানে কি? বৃদ্ধি করা। তাই সোমাটোস্ট্যাটিন মানে কি? মানে এটা অ্যাকচুয়ালি গ্রোথ হরমোন, মানে যেটা দেহের বৃদ্ধিতে কাজ করে। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক মানে কি? যেটা প্যানক্রিয়াস থেকে আসে। পলিপেপটাইড মানে এক ধরনের প্রোটিন। এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হচ্ছে বিভিন্ন ধরনের যে মানে অগ্নাশয় গ্রন্থির যে ক্ষরণ, সেই ক্ষরণগুলো এক ধরনের প্রোটিন জাতীয় ক্ষরণ, যেগুলো বিভিন্ন পরিপাকে সাহায্য করে, স্টিল আননোন। সেগুলো হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? টিপসিন না ভাই? হ্যাঁ, উত্তরটা হচ্ছে ট্রিপসিন। আচ্ছা, আমি একটা মেনোমনিক্স শিখাই দিই চলেন আপনাদেরকে। সেটা হচ্ছে
আম, আমতে আতে হচ্ছে অ্যামাইলেস, আর মতে হচ্ছে মল্টেস। ঠিক আছে, আম, এইগুলো হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। আরেকটা আছে, বলে দিচ্ছি, আম খেতে আইসো সুজানা ও লাইলি। আপনারা জাস্ট এনজাইমের নামগুলো মুখস্থ রাখবেন, ঠিক আছে? আপনাদেরকে ওই যে ভেতরে যে বিক্রিয়া টিক্রিয়া এগুলো এত কিছু পড়ার দরকার নাই। আম খেতে আইসো সুজানা ও লাইলি, আতে কি ওই যে অ্যামাইলেস, মতে হচ্ছে মল্টেস, খেতে কিছু নাই, আইসোতে হচ্ছে আইসোমল্টেস। সুজানা লাইলি সুতে কি সুক্রেস, আর লাইলিতে কি, লাইতে হচ্ছে ল্যাকটেস। ঠিক আছে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। কি কি আছে? অ্যামাইলেস, মল্টেস, আর কি আছে? আইসোমল্টেস, সুক্রেস, ল্যাকটেস। মনে থাকবে না? জি ভাইয়া। ঠিক আছে, আম খেতে আইসো সুজানা লাইলি, এটা মনে রাখো। আমতে হচ্ছে অ্যামাইলেস, মল্টেস, আইসো হচ্ছে আইসোমল্টেস, সুজানা লাইলি, সুক্রেস, আর হচ্ছে ল্যাকটেস। এবার প্রোটিন পরিপাককারী এনজাইমের নামগুলো চলো একটু মনে রাখি। ধরেন আমাদের একটা জাপানি ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে টিকা কাকু। জাপানের নাম এরকম হয় না? টিকা কাকু। টিকা কাকু আমার ও ইলার, এই তিনজন আমরা। আমাদের একটা বন্ধু নাম টিকা কাকু, আমার, আমি, আর হচ্ছে ইলা। আমাদের তিন ফ্রেন্ড কি একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা মনে রাখবো প্রোটিন পরিপাককারী এনজাইমগুলোর নাম। ঠিক আছে, এর থেকে মনে রাখলাম কার্বোহাইড্রেট, প্রোটিন। কি কি আছে? টিতে কি হবে? ট্রিপসিন। কাতে হচ্ছে কাইমোট্রিপসিন। কাতে হচ্ছে কার্বক্সিলেস। কোতে হচ্ছে কোলাজিনেস। আচ্ছা, আমার হাতে লেখা বলতে বুঝতে অনেক সমস্যা হচ্ছে আপনার, তাই না? আপনারা কি খাতা নিয়ে বসেন ক্লাস করার সময়? জি ভাইয়া। তার একটু কাইন্ডলি লিখে নিন, হ্যাঁ, কারণ আমি তো বলে দিচ্ছি সবসময়, বলার সাথে সাথে আপনি একটু কাইন্ডলি লিখে নিন, কারণ আমি আসলে গ্রাফিক্স ভাইয়া ট্যাবে। সবগুলো লিখতে পারি না এত তাড়াতাড়ি। আচ্ছা, ওই যে ভিডিও রেকর্ডিং থাকবে তো, সমস্যা নাই তো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আমারতে হচ্ছে অ্যামিনো পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস। ইলাতে হচ্ছে ইলাস্টেস। আচ্ছা, ট্রায়াঙ্গেল মানে কি? ট্রাই বা তিনটা, এখান থেকে মনে রাখবেন ট্রাইপেপটাইডেস। ট্রাই পেপটাইডেস, সাথে মনে রাখবেন ডাই পেপটাইডেস। ঠিক আছে, এই হচ্ছে প্রোটিন পরিপাককারী। ঠিক আছে, কি কি? টিকা কাকো, আমারও ইলার, ট্রায়াঙ্গেল। টিতে হচ্ছে ট্রিপসিন, কাতে হচ্ছে কাইমোট্রিপসিন, কাতে হচ্ছে কার্বক্সিলেস, কোতে হচ্ছে কোলাজিনেস, আমারতে হচ্ছে অ্যামিনোপেপটাইডেস, ইলাতে হচ্ছে ইলাস্টেজ, ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রাইপেপটাইডেস আর ডাইপেপটাইডেস। তার এখানে এই কোশ্চেন উত্তর দেন যে আমিষ পরিপাককারী এনজাইম কোনটি হবে? টিপসিন। ট্রিপসিন। তাই না? এখন আমরা সবাই জানছি উত্তরটা কি, ট্রিপসিন। আর যেখানে যে লাইপেস, এস যুক্ত, মানে এগুলো যেগুলো শুনবেন, লাইপেস, ফসফোলাইপেস, যেখানে এরকম লাইপেস লাইপেস গন্ধ আছে, বুঝবেন সেটা কি পরিপাককারী। চর্বি। ভেরি গুড। লাতে হচ্ছে লিপিড, লাতে হচ্ছে মানে লাইপেস। ঠিক আছে, আসলে এটা মনে রাখবেন। আচ্ছা ভাইয়া, ইয়েস ভাই, বলো। ঢাকা ভার্সিটিতে তো রিটেন থাকবে, ঢাকা ভার্সিটিতে হুম, বায়োলজি রিটেন থাকবে না? অবশ্যই। ওই ক্ষেত্রে ভাইয়া মানে বলো কি মানে জানতে চাচ্ছ? রিটেনের জন্য ভাইয়া মানে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট, ওইটা একটু। রিটেনের জন্য বেসিক্যালি বলুন তো, যে এই যে কোশ্চেনগুলো পড়তেছি না, জাস্ট এই কোশ্চেনগুলোই তুমি বেসিক কনসেপ্টটা মাথায় নিয়ে যাও, দেখবো ওখান থেকে অ্যান্সার করতে পারবা। যেমন ওই যে আমি তোমাদের নেক্সট দিনে তারপরে এইগুলো কোশ্চেনগুলো দেখাবো না, যে চ্যাপ্টার থেকে কী কোশ্চেন আসা সম্ভব, দেখবো অলরেডি তোমার সব পড়া হয়ে গেছে। বুঝতে পারছো? যেমন এই যে পাকস্থলীতে কী কী ধরনের কোর্স আছে, এই কোর্সগুলোতে কী করতে হয়, বা আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কোর্সগুলো কী কী, এই যে আমরা একটু আগে পড়লাম না 4 ধরনের জি কোর্স, ভাই। এগুলোই তো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কোর্স, তাই না? আইলেটস অফ ল্যাঙ্গারেন্স তো এই কোর্সগুলোই থাকে, এই 4টা কোর্স থাকে। এই কোর্সগুলোর কাজ কী কী,
বা এই যে গ্যাস্ট্রিক মধ্যে কী কোষ আছে, বা পাকস্থলীতে কোন কোন ধরনের খাবারের পরিপাক হয়, জাস্ট এই জিনিসগুলোই আসবে, আর কিছু না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। চিত্র তো আসে না না ভাইয়া? সাধারণত চিত্র আসে না ভাই, সাধারণত আসে না। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ডেন্টালের কোশ্চেন আর মেডিকেলের কোশ্চেন তো আলাদা থাকবে তাই না? হ্যাঁ এখন তো আলাদা আলাদা পরীক্ষা হয়, দ্যাটস আলাদা থাকে। ও আচ্ছা। তো ভাইয়া ডেন্টালের কোশ্চেন আমার মেডিকেল কাছে সহজ লাগে অনেক। সে কঠিন হয় নাকি শুনছিলাম। হ্যাঁ ডেন্টালের চেয়ে মেডিকেলের কোশ্চেন একটু কঠিন হয়। ডেন্টালের কোশ্চেন তো ইজি, এগুলো তো বাচ্চারাও পারে। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? এই এর উত্তর পারতে হবে, একটু আগে পড়াইছি, বলো। প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি? অ্যামাইলেজ। এই মেয়েরা বলো কোনটা হবে? আর ছেলেদের রেসপন্স তো কম কেন? জাস্ট দুই একটা ছেলে অ্যান্সার দিচ্ছে বারবার। এই সবাই বলো কি হবে এর উত্তর? এটা তো সবার কাছে শুনবো আমি, দেখি। এই সালমান উত্তর দাও, সালমান উত্তর দাও। জি ভাইয়া, অ্যামাইলেজ ভাইয়া। অ্যামাইলেস হবে। তারপরে সালমা আমরিন উত্তর দাও। আর কেউ নাই? নাই এখানে। নাই ভাইয়া, মেয়ে একজনই আছে, আর নাই। আমার না 3টা সালমান ছিল আমার ব্যাচে, তারা কই সবাই? পাশাও আজকে নাই ভাইয়া, সালমান পাশা নাই। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে সমস্যা নাই। তাহলে এটার উত্তর কি হবে রে আমার ছোট ছোট বাচ্চারা, বাবুরা? বলো তো কি উত্তর হবে এটার? অ্যামাইলেস, তাই না? ওই যে একটু আগে আমরা পড়ছি, আম আতে হচ্ছে অ্যামাইলেস, মতে হচ্ছে মোটেস। এটা কাজ করবে না, সূত্রটা মনে রাখবে না, মনে রাখতে পারবে না তোমরা সবাই? আম খেতে আসে সুজানা লাইলি আর টিকা কাকু, ইনশাল্লাহ ভাইয়া। আমার ওইলার ট্রায়াঙ্গেল। ইনশাল্লাহ যে কোনো কোশ্চেন আসুক অ্যান্সার করতে পারবা। পেপসিনের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? আচ্ছা পেপসিনের ব্যাপারটা কি আমি একটু বলি। যে সে পাকস্থলীর মধ্যে পাবা, ঠিক আছে? পাকস্থলীর যে পেপসিনটা আছে, সে পেপসিনটা কি করে? পেপসিনোজেন হিসেবে পরিচিত হয় পাকস্থলীতে। পেপসিনটা দেখো কিন্তু খুবই ডিপ কোশ্চেন, ভার্সিটির জন্য এসব কোশ্চেন আমরা জীবনে পড়াই না, বাট মেডিকেলের জন্য পড়াইতে মানে লাগতেছে আর কি। সো পেপসিনের জন্য কি হয়, এই পেপসিনটা আসলে পেপসিনোজেন হিসেবে পরিচিত হয়, পেপসিনোজেন হিসেবে পরিচিত হয়। এই যে পেপসিনোজেন নামের শেষে যেগুলো জেন থাকবে বুঝবে এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড, মানে নিষ্ক্রিয় অবস্থায়। তাহলে পেপসিনোজেন যদি সক্রিয় হয় তাহলে কি জাস্ট জেনটা বাদ দিয়ে দাও, তাহলে উত্তর কী হবে? পেপসিন অবস্থায় সক্রিয় হয়। এর জন্য কী লাগে, এই সক্রিয়টা করে কি? অবশ্যই একটা প্রভাবক আছে, সেই প্রভাবকটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় কী হয়? পেপসিনে কনভার্টেড হয়, ঠিক আছে? এটা কোথায় হয়? এটা হচ্ছে পাকস্থলীতে। তাহলে বড়দের উত্তরটা কী হচ্ছে? পেপসিন কোনো সত্য নয়। ইহা অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। সাবাস, এটা কী হবে? ইহা অগ্নাশয়তে। এটা কি ভুল, ভুয়া কথা। পাকস্থলীতে নিশ্চয় এটা সঠিক, যেটা একটু আগে বললাম। পরিপাকের জন্য অম্লিভুর সৃষ্টি করে, কারণ কি হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে তার। আমিষ পরিপাক শুরু করে পেপসিনোজেন, নাম শুনে বলছে পেপসিন। এটা কি করে? পথে পেপসিন, পথে প্রোটিন, প্রোটিনজাত খাবার পরিপাকে সাহায্য করে। অগ্নাশয় নিশ্চয়, এটা কি ভুল। খাদ্যবস্তুর শোষণ, শোষণ সম্পর্কে একটু আগে বলছি আমি, যে দিস ইজ দ্য চ্যাপ মানে পেজ। দেখো এই তোমাদের বই কিন্তু এই ছকটা আছে, তোমরা কি ছকটা চিনতে পারছো? এই ছকটা কোনটা? এই ছকটা তোমাদের সবার বই দেয়া আছে, তোমরা কি চিনতে পারছো এই ছকটা ঠিক কোনটা? জি ভাইয়া। এই ছকটা বোথ ফর হ্যাঁ। ভার্সিটি অ্যান্ড মেডিকেল, এই ছকটা পড়তেই হবে, ঠিক আছে? তোমাদের ভার্সিটি বলো মেডিকেল, যে কোশ্চেনগুলো হয় স্পেশালি ভার্সিটি যে কোশ্চেনগুলো সব এই ছক থেকেই হয়, মোস্ট অফ দ্য কোশ্চেন। যেমন এই যে মুখ গহ্বরে একদম দেখো পুরা চ্যাপ্টার সারসংক্ষেপ। কেউ যদি পুরা চ্যাপ্টার নাও পড়ো, অ্যান্ড যদি মনে হয় যে পরীক্ষার দিন সকালে যে চ্যাপ্টার আমার পড়া হয় নাই, অ্যাটলিস্ট এই ছকটা পড়ে যাবে তোমরা। দেখো ছকটা আমি তোমাদেরকে বুঝাই দিই, সহজ হয়ে যাবে। মুখ বিয়ে পরে কি লালা গ্রন্থিতে লালারস, লালারসে দুইটা এনজাইম থাকে, আমরা টাম বলি। টাম মানে কি? টাইন আর মল্টেস। টাইন মল্টেস কী করে? টাইনটা পরিপাক করেছে স্টার্চ বা গ্লাইকোজেন জাতীয় খাবার, এই গ্লাইকোজেন ভেঙে কী করে? মল্টোস। আর এই মল্টোসটাকে আবার ভাঙে মল্টেস, তাহলে মল্টোসকে ভেঙে কী তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। এবার গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত পাচক রস, মানে কি গ্যাস্ট্রিক গ্রন্থিতে আমরা দেখাইছি পাকস্থলীতে যে গ্রন্থিগুলো থাকে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে এখানে কী থাকে? প্রোটিন পরিক্রিয়াতে হচ্ছে পেপসিন, জিলেটিনাস, রেনিন। রেনিনটা কার উপরে কাজ করে? দুগ্ধ কেসিন। এটা মেডিকেল কোশ্চেন, যে দুধের প্রোটিনকে কী বলা হয়? উত্তর হচ্ছে কেসিন। তাহলে দুগ্ধ কেসিন কী করে? প্যারাকেসিনে কনভার্ট করে। পেপসিন কী করে? প্রোটিনের উপর কাজ করে, প্রোটিওজ এবং পেপটন বানায়।
জিলেটিনাস যেমন নাম তেমন সাবস্ট্রেট, জিলেটিনের উপর কাজ করে সেটা কি বানায়? পেপটন এবং পলিপেপটাইড। লিপিড পরিপাককারী কি আছে? লাইপেজ আছে, সে লিপিডকে পরিপাক করে কি বানায়? সবসময় যেটা হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে যেটা খেয়াল করলাম মুখ গহ্বরে কার্বোহাইড্রেট হয়, লিপিড হয় না, প্রোটিন হয় না। আর গ্যাস্ট্রিক মধ্যে কী হয়? প্রোটিন হয়, লিপিড হয়, কার্বোহাইড্রেট হয় না। অগ্নাশয় নিঃসৃত রস কী কী আসে দেখেন, ওই যে আমাদের টিকা, কাকু, পাচ্ছেন? খুঁজে পাচ্ছেন এগুলা? আমার ট্রায়াঙ্গেল, এই যে ট্রাইপেপটাইড, জাইপেপটাইড, যে এনজাইমগুলোর নামগুলো পড়েছি সব একদম সিরিয়াল বাই সিরিয়ালই আছে, সব প্রোটিন। দেখেন ট্রিপসিন কী করে? ওই যে পাকস্থলে যে প্রোটিস এবং পেপটন হয়েছে, সেই প্রোটিস পেপটন আবার এখানে চলে আসবে, ক্ষুদ্রান্তে আসবে। ক্ষুদ্রান্তে এসে প্রোটিস পেপটন এই ট্রিপসিনের সংস্পর্শে কী হবে? আরও ছোটো পলিপেপটাইডে পরিণত হবে। কাইমোট্রিপসিন সেটাও প্রোটিস এবং পেপটনের কাজ করে আবার পলিপেপটাইড বানাবে। কার্বক্সিপেপটাইডেস যেমন নাম তেমন সাবস্ট্রেট, কার্বক্সিপেপটাইডের উপর কাজ করে সল্ট পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড তৈরি করে। অ্যামিনোপেপটাইডেস এটা কি? এই যে পলিপেপটাইডগুলো ভাঙলো সেটাকে আবার উপর কাজ করবে অ্যামিনোপেপটাইডেস, তাহলে সে কি? পলিপেপটাইডকে অ্যামিনো অ্যাসিড বানাবে। আরও ট্রাইপেপটাইড কী ভাঙবে? ট্রাইপেপটাইডেস। ডাইপেপটাইড কী ভাঙবে? ডাইপেপটাইডেস। ট্রাইপেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিড, ডাইপেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিড। কোলাজিনাস যেমন নাম তেমন সাবস্ট্রেট, কোলাজিনকে কী করবে? সল্ট পেপটাইডে পরিণত করবে। সেটা বলছিলাম ক্ষুদ্রান্তে কী হয়? কার্বোহাইড্রেটও হয়, লিপিডও হয়, প্রোটিনও হয়। লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন সবগুলোই হয়। তাহলে দেখেন শর্করাতে কী আছে? অ্যামাইলেজ, মল্টেস, আম, তাই না? ওই যে আমরা একটু আগে বলছিলাম অ্যামাইলেজ কী করে? স্টার্চ এবং গ্লাইকোজেনকে মল্টোজ বানায়, সেই মল্টোজকে আবার গ্লুকোজ বানায় কে? এই যে আমাদের মল্টেস। লিপিড পরিপাক করার যেটা বললাম, যেখানে এরকম লাইপেজ শুনবেন, ফসফোলাইপেজ হোক, লাইপেজ হোক, কোলেস্টেরল অ্যাস্টারেজ হোক, সব কি? লিপিড পরিপাককারী। দেখেন লাইপেজটা কি? চর্বিকে ভাসছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানায়, ফসফোলাইপেজ ফসফোলিপিডকে ফ্যাটি অ্যাসিড বানায়, কোলেস্টেরল অ্যাস্টারকে ফ্যাটি অ্যাসিড বানায়। যেটা বলছিলাম প্রথমে যে কার্বোহাইড্রেট কতক্ষণ কী হয়? গ্লুকোজ, মানে কার্বোহাইড্রেট ভেঙে যতক্ষণ গ্লুকোজ না হবে ততক্ষণ পর্যন্ত পরিপাক চলবে। প্রোটিন ভেঙে যতক্ষণ না পর্যন্ত অ্যামিনো অ্যাসিড হবে ততক্ষণ পর্যন্ত পরিপাক চলবে। লিপিড ভেঙে যতক্ষণ না পর্যন্ত ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল হবে ততক্ষণ পর্যন্ত কি? পরিপাকটা চলতেই থাকবে। আন্তরিক গ্রন্থি নিশ্চয় কী কী আছে? অ্যামিনোপেপটাইডেস, পেপটাইডের উপর কাজ করে অ্যামিনো অ্যাসিড বানায়। লিপিড পরিপাককারী দেখেন আবারও লাইপেস, ফসফেটেস, এগুলো কি? লিপিড পরিপাককারী। লাইপেস ট্রাইগ্লিসাইডের উপর কাজ করে মনোগ্লিসাইড ফ্যাটি অ্যাসিড বানায়। আর অ্যালকাইন ফসফেটেস ডাইগ্লিসাইড ফসফেটকে ভাঙা হচ্ছে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড বেস। আর এই কার্বোহাইড্রেট প্রক্রিয়া মানে পরিপাককারী কী কী আছে? নাম শুনেই বুঝবেন। ল্যাকটেস কার উপর কাজ করে? ল্যাকটোজের উপরে। মল্টেস মল্টোজের উপরে। সুক্রোজ সুক্রেজের উপরে। অ্যামাইলেস অ্যামাইলোজ বা স্টার্চ এবং ডেক্সট্রিনের উপরে। নিউক্লিক অ্যাসিড পরিপাককারী নিউক্লিয়ারেস বা নিউক্লিওটাইডেস বা নিউক্লিওসাইডেস, বললাম তো যেমন নাম তেমন সাবসেট, এগুলো আমি আপনাদেরকে বলবো না, শুধু শুধু সাইড রিডিং পড়ার দরকার নাই, আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। আপনাদের এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে সুক্রোজ ভাঙলে কী উৎপন্ন হয়? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। মল্টেস ভাঙলে কী উৎপন্ন হয়? এই আপনাদের বই অ্যান্ড সাইডে দুই জায়গাতেই ভুল দেওয়া আছে। মল্টেস ভাঙলে, মল্টেস হচ্ছে একটা ডাইস্যাকারাইড, ভাঙলে দুইটা গ্লুকোজ উৎপন্ন হবে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ বা দুইটা গ্লুকোজ। ল্যাকটেস ভাঙলে কী উৎপন্ন হয়? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। এগুলো খুবই ইম্পর্টেন্ট ভার্সিটি অ্যান্ড মেডিকেল কোশ্চেন। ল্যাকটোজ ভাঙলে কী উৎপন্ন হয়? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। মল্টোজ ভাঙলে কী উৎপন্ন হয়? দুই অণু গ্লুকোজ। সুক্রোজ ভাঙলে কী উৎপন্ন হয়? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। মনে থাকবে না এই ছকটা? একদম পুরো ছকটা বুঝাইছি কিন্তু। জি ভাই। ওকে, যকৃত সম্পর্কে একটু জানি, চলেন দেখি। যকৃত হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, তাই না? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। যকৃতে যদি একটা কাজ বলতে বলি, সে একটা কাজ কি? যকৃতে কী ক্ষরণ করে? পিত্ত ক্ষরণ করে। আমরা ক্লাসে একদম প্রথমেই বলছি পিত্তে কোনো এনজাইম থাকে? না ভাই। পিত্তে কোনো এনজাইম থাকবে না। সো পিত্তের এনজাইমগুলো কি? যদি যেহেতু এনজাইম থাকে না তাই কি এটা পরিপাকও করবে না। আর যদি পরিপাক, তাহলে কাজটা কি এটার? কাজটা একটাই, সেটা কি? চর্বি জাতীয় যে খাবারটা আছে সেই খাবারটা পরিপাকের সাহায্য করে। সে কীভাবে করে? ধর একটা বড় চর্বি কণা, সে কী করবে? এই যে পিত্তরসের সাথে মিশবে, মিশে কী করবে? ধরেন একটা ফ্লোরে পানির ড্রপ, 1 নম্বর ছবি আর 2 নম্বর ছবি, এটা পানি যদি ফোঁটা পড়েন সেটা কি 1 নম্বর মতো হয়ে থাকে না 2 নম্বর মতো হয়ে থাকে? 1 নম্বর মতো হয়ে থাকে, তাই না? পাশে একটু সুন্দর আকৃতি নিয়ে থাকে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে পৃষ্ঠটান। এর কারণটা হচ্ছে পৃষ্ঠটান। তো যখন এরকম একটা চর্বির মধ্যে এরকম পিত্তল মিশে পৃষ্ঠটানটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে একসময় এমন অবস্থা হয় টাস করে ফেটে যে এই বড় কণাটা ভেঙে ভেঙে ছোটো কণায় পরিণত হয়। এটাই হচ্ছে ইমালসিফিকেশন। এটা কে করে? যকৃত থেকে আসা পিত্তরস। দেখেন যকৃতের গায়ে পিত্ত জমা রাখার জন্য যে থলি আছে তার নাম কি? পিত্তথলি। আর পিত্ত যে নালীতে বের হয় তার নাম হচ্ছে পিত্তনালী। এখানে থাকে হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় থেকে একটা নালী থাকে যে নালীর নাম কি? অগ্নাশয় নালী বা উইরসাং নালী।
অগ্নাশয় নালী, আরেকটা নাম কি উইটসেন নালী। পিত্তনালী আর উইটসেন নালী একই পথে উন্মুক্ত হয়, এখানে একটা ফোলা তৈরি হয়, সে ফোলার নাম কি বলছি কিন্তু, ফোলার ইংরেজি কি অ্যাম্পুলা। প্রথম দেখেছেন বিজ্ঞানী ভ্যাটার, তাই তার নাম অনুসারে এই অ্যাম্পুলাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। যকৃতের কতগুলো সঞ্চয় ভূমিকা আছে আর বিপাকীয় ভূমিকা আছে। এই জিনিসের যে হেডলাইনগুলো আপনারা বই থেকে একটু পড়ে নেবেন, আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে। সঞ্চয় বলতে কী কী সঞ্চয় করবে, যত ধরনের খাবার আছে, শর্করা সঞ্চয়, তারপর হচ্ছে প্রোটিন বা আমিষ সঞ্চয়, চর্বি সঞ্চয়, ভিটামিন মিনারেল সঞ্চয়, তারপরে কি ভিটামিন সঞ্চয় বা খনিজ লবণ সঞ্চয়, অ্যান্ড পানি সঞ্চয়। খাবার যেটা বললাম যে খাবার যত রকম আছে সব রকম সঞ্চয় করবে। খাবার কী কী আছে, শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ আর পানি। তাহলে কি পানিও সঞ্চয় করে? অ্যান্সার ইজ না, পানি সঞ্চয় করে না। আর পানির মতো শরীরে আরেকটা জিনিস আছে যেটা সঞ্চয় করে, সেটা কি রক্ত। ঠিক আছে, সো যে কটা বললাম সবগুলাই, শর্করা সঞ্চয় করে গ্লাইকোজেন হিসেবে, প্রোটিন সঞ্চয় করে, তারপর চর্বি সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে, মিনারেল সঞ্চয় করে এবং রক্ত সঞ্চয় করে। এই হচ্ছে যকৃতের সঞ্চয় ভূমিকা। আর বিপাকীয় ভূমিকা কি, ওই যে বললাম রক্তের যে গ্লুকোজ সেগুলো কি গ্লাইকোজেন হিসেবে জমা রাখে। কোন প্রক্রিয়ায়? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়। আবার গ্লাইকোজেন ভেঙে ভেঙে কী হয়, গ্লুকোজ উৎপন্ন হয়, তাই না? সেটাকে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে এগুলোই করবে যকৃত। আমি লিখে দিই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। গ্লুকোজটাকে যকৃতে কী করে, গ্লাইকোজেন রূপে জমা রাখে। আবার যখন প্রয়োজন হয় তখন গ্লাইকোজেন ভেঙে কী হয়, আবার গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে একটু আগে বলছি তৈরি হওয়ার ইংরেজি কি, জেনেসিস। তাহলে এটা কী হবে, গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তার উত্তর হচ্ছে গ্লাইকোজেনেসিস। আর গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে কি, বা লাইস হচ্ছে, তার উত্তর কী হবে, গ্লাইকোজেনোলাইসিস। আমার ছোটো ছোটো বাচ্চারা আপনারা একটু কাইন্ডলি একটু এই কোশ্চেনে অ্যান্সার দেন। এই কোশ্চেনটা আমি এই জন্য রাখছি। এই যে গ্লাইকোজেনেসে হেল্প করবে কোন হরমোন? গ্লাইকোজেনেসিসে হেল্প করবে কোন হরমোন? একটু আগে পড়াইছি, রক্তে যে অতিরিক্ত গ্লুকোজ সেটা কী করবে, কমায়ে যকৃতে যে গ্লাইকোজেন সঞ্চিত করবে। তাহলে এটা কোন হরমোন কাজ করবে এখানে? ইনসুলিন। কোন কোষ থেকে আসে? অগ্নাশয়ের বিটা কোষ থেকে আসে। এবার গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন হবে, মানে কি গ্লাইকোজেনটা লাইসিস হবে, গ্লাইকোজেনটা লাইসিস হবে তথা ভেঙে গ্লুকোজ উৎপন্ন হবে। যেটা বললাম ইনসুলিনের জাস্ট উল্টা কাজ কে করে, পয়সে কিন্তু, সেটা হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন হবে, গ্লুকাগনটা কোন কোষ থেকে আসে? উত্তর হচ্ছে আলফা। আলফা কোষ। ঠিক আছে, আলফা কোষ। এগুলো হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা। এছাড়াও যকৃত পিত্ত উৎপাদন করে, তারপর হচ্ছে অনেক সময় কি হিমোগ্লোবিন বা রক্ত যে ভাঙন, আমরা পড়ছি না যে একসময় যকৃতে কী করে, ছোট অবস্থায় রক্ত উৎপাদন করে, পরে সময়ে সময়ে যখন অস্থিমজ্জা আমাদের সুগঠিত হয়ে যায়, যখন অস্থিমজ্জা থেকে রক্ত উৎপন্ন হয়, অস্থিমজ্জা যখন সে দায়িত্বটা নিয়ে নেয় তখন যকৃত রক্ত উৎপাদন করে না, বরং রক্ত কী করে, ভাঙনের কাজটা করে। ঠিক আছে, সো যকৃতের সঞ্চয় ভূমিকা এবং বিপাকীয় ভূমিকা আপনার কাইন্ডলি একটু বই থেকে এটা পড়ে নেবেন। মানব পিত্তর সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? ইহা কোন তথ্যটি সঠিক? যকৃৎ তৈরি হয়, 4 যকৃতে তৈরি হয়। আর কেউ উত্তর বলেন? আমার ছোট ভাই সুন্দর একটা উত্তর দিছে, আর কে কি উত্তর বলবেন? কারো কোনো ইয়ে আছে, অবজেকশন আছে এই ব্যাপারে? নাই মনে হচ্ছে। সো উত্তরটা সঠিক কিন্তু, এটা কি যকৃতে তৈরি হয়। অবশ্যই তোমার মেডিকেল পরীক্ষা দিবা। যকৃতের সবচেয়ে বড় খণ্ড কি কি আছে? বামখণ্ড। অ্যাকশন, এই কে আসো, রুদ্র অর্ণব, কি অবস্থা ভাই? ক্লাস নিতে পারেন, পরে কথা হবে। ওকে, সো যকৃতের সবচেয়ে বড় খণ্ডগুলো কি কি আছে দেখো। খণ্ড মোট হচ্ছে কি 4টা, ডান পাশে একটা খণ্ড, বাম পাশে একটা খণ্ড, উপরে একটা নিচে একটা। ডান পাশের খণ্ড হচ্ছে সবচেয়ে বড় খণ্ড, ঠিক আছে, আর বাম পাশের খণ্ড কি সবচেয়ে ছোট, আর উপরে থাকে যেটা সেটা হচ্ছে কোয়াড্রেট, আর নিচে থাকে হচ্ছে কডেট। তার ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট, কডেট। এখন তোমরাই বলো সবচেয়ে বড় খণ্ড কোনটা?
পোলাপান অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। কি তোরে যাও দেখতেছিস এখানে কি এমন করছিস কেন তোরা? মাস্কে একটাই আছে আমার কাছে, এটা আমি একটা মাস্কের উপর পড়ি, দেওয়া যাবে না। ওই যে ওখান থেকে নে। এই যে আমার ইউজড মাস্কগুলো নে। হ্যাঁ এর উত্তর দাও। মানুষের যকৃতে সবচেয়ে বড় খণ্ড কোনটা? তোরা মাইর খাবি, আমার ক্লাস নিতে দে তোরা। বলো কোনটা সবচেয়ে বড় খণ্ড কোনটা? এই আমরিন উত্তর দাও, কোনটা? ডান খণ্ড ভাইয়া। উত্তর হচ্ছে ডান খণ্ড। কাফার সেল কই থাকে? সব বুঝাই দিব। অগ্নাশয়। যা। এই তোর বাইর হ। বাইর হ। হ্যাঁ আসুম আসুম, যা বাইর এখন তোরা। শান্তি দিলাম তোরা, আমার জীবন শান্তি থাকতে দিলাম। ওকে, সো কুফার সেল জিনিসটা একটু বুঝাই দেই। ধরেন যে যকৃতের মধ্যে আছে, আমি ওটাকে বললাম না কি রক্তের ভাঙন হয়। সো রক্তের ভাঙনটা কখন হয়? রক্তের ভাঙন হয় যখন রক্তের বয়স হয়ে যায়। সাধারণভাবে লোহিত রক্তকণিকার বয়স মেয়াদ কতদিন বলেন তো? 120। 120 দিন। সো 120 দিন যখন শেষ হয়ে যায় তখন কী হয় জানেন? এই যে লোহিত রক্তকণিকা, এর হচ্ছে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনটা ভাঙন শুরু হয়। আর হিমোগ্লোবিনটা যে ভাঙে সেটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ, একটা ম্যাক্রোফেজ ভাঙে। এই ম্যাক্রোফেজটি যকৃতে আগে থেকেই থাকে। এই ম্যাক্রোফেজ ভেঙে কী হয়? দুইটা পোর্শন তৈরি করে এটাকে, একটা তৈরি করে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, এটা কি আবার রক্তে ফিরে যায়, এটা একটা ভালো জিনিস। আমরা জানি হিম কি একটা লৌহ গঠিত যৌগ। এখান থেকে যদি ফেরিক বা লৌহর যদি বের হয়ে যায়, যেটুকু অংশ থাকে তার নাম হচ্ছে বিলিভার্ডিন। তার নাম কি? বিলিভার্ডিন। আর বিলিভার্ডিন থেকে পরবর্তী তৈরি হচ্ছে বিলিরুবিন। ঠিক আছে? তো বিলিভার্ডিন থেকে পরবর্তী তৈরি হচ্ছে বিলিরুবিন। ঠিক আছে? আমরা বলি না রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে কী হয় বলেন তো? জন্ডিস। ভেরি গুড, জন্ডিস। তাহলে এই যে হিমোগ্লোবিনটা বেসিক্যালি প্রথমে কে ভাঙছে? ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজটা কই ছিল? যেটা বললাম, এটা ভাঙতেছে, এই প্রক্রিয়াটা হচ্ছে কোথায়? আমাদের যকৃতে হচ্ছে। তার মানে এই ম্যাক্রোফেজটা যকৃতেই ছিল। যকৃতের এই ম্যাক্রোফেজকে বলা হয় কুফার সেল। কি বলা হয়? কুফার সেল। তাহলে এই ম্যাক্রোফেজ যদি রক্ত থাকতো তার নাম কি হতো জানেন? তার নাম হতো মনোসাইট। আমরা ব্লাডে যে পড়ছি না যে শ্বেত রক্তকণিকার কিছু কিছু দানা আছে, মনোসাইট, নিউট্রোফিল, তাই না? পড়ছি না? জি ওকে, তো এই যে মনোসাইট, এই মনোসাইটটাই হচ্ছে বেসিক্যালি রক্ত যখন থাকে তখন মনোসাইট, যখন টিস্যুতে যায় এর নাম ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজ যখন যকৃতে যায় তোর নাম কুফার সেল, এই ম্যাক্রোফেজ যখন লসিকায় যায় তখন তার নাম হচ্ছে ডেনড্রাইটিক সেল। আয়নাবাজির চঞ্চল চৌধুরীর মতো এক এক সময় এক এক রূপ ধারণ করে। সো রক্ত যখন থাকে তার নাম মনোসাইট, মনোসাইট যখন টিস্যুতে প্রবেশ করে তার নাম হচ্ছে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ যখন যকৃতে প্রবেশ করে তার নাম হচ্ছে কুফার সেল, ম্যাক্রোফেজ যখন লসিকায় প্রবেশ করে তখন তার নাম হয়ে যায় ডেনড্রাইটিক সেল। মনে রাখতে পারবেন না এই জিনিসগুলো? ইনশাআল্লাহ। তাহলে এবার এটা তো দেন, কুফার সেল কোথায় থাকে? যকৃতে। উত্তর হবে যকৃতে। যকৃতে। এটা উত্তর কি হবে? খ হবে। কুপার সেল। কুফার কোষ। আচ্ছা এবার আসেন চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যদিও আগে বুঝাই ফেলছি অলরেডি। কিছু কনফিউজিং টপিক আছে। এটা যকৃতের বিপাকী ভূমিকার আমি অলরেডি পড়ে ফেলছি, বাট তারপর আবার দেখি। গ্লাইকোজেনেসিস মানে কি আপনারাই বলবেন এখন। গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লুকোজের ভাঙন প্রক্রিয়া। এই লাইসিস মানে ভাঙন, আর জেনেসিস মানে কি? স্পার্মাটোজেনেসিস মানে কি? স্পার্মের ভাঙন না স্পার্ম তৈরি হওয়া? তৈরি হওয়া। তৈরি হওয়া। তাহলে গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি হওয়া। গ্লাইকোজেনোলাইসিস মানে কি? যে গ্লাইকোজেন তৈরি হয়ে আছে সেটা ভাঙা। বুঝা গেছে? ওকে, তাহলে যেটা আমরা বলছিলাম যে যদি গ্লুকোজ থেকে যদি গ্লাইকোজেন তৈরি হয় তার নাম কি? গ্লাইকোজেনেসিস। এবারে গ্লাইকোজেন ভেঙে যদি গ্লুকোজ তৈরি হয় তার নাম কি হবে? গ্লাইকোজেনোলাইসিস। একটু আগেই পড়াইছি, সব ভুলে গেছে।
মাইট দেওয়া উচিত তোমাদেরকে। এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে কী বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনেসিসে কোন হরমোন হেল্প করতেছে ইনসুলিন, কোন কোষ থেকে আসে বিটা কোষ। গ্লাইকোজেনোলাইসিসে কোন হরমোন হেল্প করতেছে গ্লুকাগন, কোন কোষ থেকে আসে আলফা কোষ। সব ভুলে গেছে। ঠিক আছে, দেখো এবার কনফিউজ হচ্ছে গ্লুকোনেজেস, সেটা আমি আলোচনা করি না, এবার আলোচনা করব। গ্লুকোনেজেস মানে কি? গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, জেনেসিস মানে কি? এই বাচ্চারা, জেনেসিস মানে কি? উৎপত্তি। উৎপত্তি, ঠিক তৈরি আছে। করা। সো গ্লুকোজেনেসিস মানে কি? গ্লুকোজ তৈরি হওয়া। গ্লুকোজেনেসিস মানে কি? গ্লুকোজ তৈরি হওয়া। এই যে নিও আছে, নিও মানে মনে রাখবা নয়। দেখো গ্লুকোজটা কোন ধরনের খাবারের পরিপাকের ফলে সৃষ্টি হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন না লিপিড? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। তার মানে এই যে গ্লুকোজ জেনেসিস মানে গ্লুকোজটা তৈরি হচ্ছে সাধারণত কোন ধরনের খাবার থেকে? কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে। কিন্তু যদি দেহে কখনো কার্বোহাইড্রেটের অভাব হয়, সেক্ষেত্রে কার্বোহাইড্রেট ছাড়াও এই যে তখন কি করে, প্রোটিন যে লিপিড আছে এই লিপিডগুলো কি করে গ্লুকোজে কনভার্ট হয়ে যায়, বা প্রোটিন লিপিড থেকে তখন কি হয় গ্লুকোজ তৈরি হয়। এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে কই থেকে নয়, কার্বোহাইড্রেট থেকে নয়, এটাকে বলতেছে গ্লুকোনিওজেনেসিস। মানে গ্লুকোজ সাধারণত তৈরি হয় কার্বোহাইড্রেট থেকে, কিন্তু এবার গ্লুকোজ তৈরি হচ্ছে কোথা থেকে নয়, কার্বোহাইড্রেট থেকে নয়। তাহলে কী তৈরি হচ্ছে? প্রোটিন এবং লিপিড থেকে। এবার হচ্ছে গ্লাইকোলাইসিস। আমরা পরিপাক চ্যাপ্টারে গ্লাইকোলাইসিস পড়বই না। কেন পড়বো না? কারণ এই যে গ্লাইকোলাইসিসটা আছে, গ্লাইকোলাইসিস পরিপাকের কোনো স্টেপ না। এটা কি? এটা হচ্ছে আমাদের যে শ্বসন আছে, সেই শ্বসনের মধ্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এই এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিডের প্রক্রিয়াই হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা হচ্ছে শ্বসনের জন্য একটা শক্তি উৎপাদনের প্রক্রিয়া। ঠিক আছে, গ্লাইকোলাইসিস কিন্তু পরিপাকের কোনো প্রক্রিয়া না, এটা কি একটা শ্বসনের প্রক্রিয়া। ঠিক আছে, মনে থাকবে সবার? এর উত্তর দাও। রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃত সঞ্চিত পলিস্যাকারাইড কোনটা? সুক্রোজ। এর উত্তর বহুবার দিছি, বহুবার। ডায়াবেটিসের কথা বলছি। সরি, গ্লাইকোজেন। গ্লাইকোজেন। তাহলে কি হবে? গ্লাইকোজেন। উত্তরটা হবে গ্লাইকোজেন। এটা কোন সালের কোশ্চেন দেখছো? এটা আপনি দিছেন। হ্যাঁ, এই পরীক্ষার কোশ্চেন আমি দিছি। আর একটু উল্টা পাল্টা বলতেছো। মাইট দেওয়া উচিত তোমাদেরকে, কঠিন মাইট দেওয়া লাগবে। হ্যাঁ, 12টা বেজে গেছে। লিভারের কাজ পড়াইছি না? লিভারের কাজ পড়াইছি, কিন্তু অগ্নাশয়ের কাজ এটাও পড়াইছি, আলফা কোষ বিটা কোষ সবগুলোর কাজ দেখাইছি। এটার উত্তর দাও। ক্লাস শেষ আমাদের, সমস্যা নাই। আর একটু, অগ্নাশয় আলফা কোষ থেকে কোনটা নিশ্চিত হয় ভাই বলো তো? গ্লুকাগন। উত্তরটা হচ্ছে সাবাস, বাঘের বাচ্চা পোলাপান। আচ্ছা না ভাইয়া, মানুষের বাচ্চা। আচ্ছা ঠিক আছে। মাইক্রোভিলাইগুলো একত্রিতভাবে ক্ষুদ্রান্তের উপরে কি সৃষ্টি করে? এটা বলতে পারবা? তোমাদেরকে একটু আগে বলছিলাম। লুমেন হতে পারে। না, এই কোশ্চেন তো আমি পারি না, এটা বেসিক্যালি এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের কোশ্চেন। ঠিক আছে, দেখো এই যে মাইক্রোভিলাই আছে ক্ষুদ্রান্তের উপরে, মাইক্রোভিলাই, এই মাইক্রোভিলাইগুলো যে একসাথে থাকে, তাহলে অনেকটা কি টুথব্রাশের মতো লাগতেছে না দেখতে? অনেকটা এমনি তো টুথব্রাশ। সাল কোল্ড হবে। এটা কি হবে? ব্রাশ বর্ডার হবে রে গাধা। ব্রাশ করার। এটার উত্তর হবে বললামই তো, টুথব্রাশের মতো লাগে দেখতে, সেটা হচ্ছে ব্রাশ বর্ডার। পাকস্থলী জাস্ট একটা জিনিস, এটাই লাস্ট দেখো, সেটা হচ্ছে আমরা জানি ক্ষুদ্রান্তে খাবার শোষণ হয়, পাকস্থলীতে খাবার শোষণ হয় না। কারণ কি? কারণ পাকস্থলীতে একটা স্পেশাল অঙ্গ থাকে, সেটা হচ্ছে মাইক্রোভিলাই বা ভিলাই। কি? মাইক্রোভিলাই বা ভিলাই। ভিলাই কি? ধরো এটা হচ্ছে একটা কোষ, 1 নাম্বার ছবি। 2 নাম্বার ছবি আমি আটটা আঁকতেছি, এটাও একটা কোষ। আচ্ছা দেখো, এইটার লেন্থ আর এইটার লেন্থ কিন্তু একই, 1 আর 2 এর লেন্থ কিন্তু একই। কিন্তু আমি যদি বলি সারফেস কোনটার বেশি, তাহলে উত্তর কি হবে? 1 এর না 2 এর? একের হবে। না, দেখো খেয়াল করো, 1 এর সারফেসটা হচ্ছে জাস্ট এইটুকু, কিন্তু 2 এর সারফেস হিসাব করি, সারফেসটা কি এই যে এইদিকে, তারপরে কি ভেতরে, আবার কি, আবার ভেতরে সারফেসটা কি অনেক বেশি বড় না?
সারফেসটা কিন্তু অনেক বড়। তুমি চিন্তা করো, একটার সারফেসটা এরকম, আর একটা যদি স্টার যদি এরকম, তার সারফেসটা কি? এই যে এটা একটা তল, এটা একটা তল, এই তলগুলো কি বাড়তেছে না আস্তে আস্তে? মানে কি সারফেসটা বাড়তেছে। তার মানে ভিলাইগুলো কি করে? কোষের সারফেস বাড়ায়। আর কোষ যদি সারফেস বাড়ায়, সে সারফেসে কি হবে? এই কোষ যে পরিমাণ শোষণ করতো, এই কোষ তার চেয়ে কি 10-15 গুণ বেশি শোষণ করবে। সো শোষণের এককটাই হচ্ছে ভিলাই। শোষণের একক মানে মানুষের যে কোষ আছে, সেই কোষের যে ভিলাইগুলো থাকে, সেই ভিলাইগুলো শোষণের জন্যই স্পেসিফাইড, শোষণের জন্যই সেগুলো সৃষ্টি করা। তাহলে যেটা বললাম, পাকস্থলীতে শোষণ হবে না কেন? সহজ কথা, পাকস্থলীতে কি নাই? ভিলাই নাই। খেয়াল করো, সে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রের কি আছে? এই যে ভিলাসটা আছে বহু বচনে, এটা হচ্ছে ভিলাস, এক বচনে ভিলাই, ভিলাই অবস্থান করে। তাই ক্ষুদ্রান্তে কী হবে? খাবারের শোষণটা সম্ভব। কিন্তু পাকস্থলীতে খাবারের শোষণ কেন হয় না? কারণ কি দেখো, এখানে কিন্তু ভিলাই নাই, এখানে কি আছে? রুগী। এগুলো কতগুলো মিউকোসাল ফোল্ড, মানে এই যে মিউকোসাটা আছে, মিউকোসার জায়গায় জায়গায় ভাগ হয়ে যায়, এই ভাঁজগুলোকে বলা হয় রুগী। যেহেতু এখানে ভিলাই নাই, তাই খাবারের শোষণ এখানে কি হবে না। বোঝা গেছে? আর বিএমআই, বিএমআই জিনিসটা কি? বিএমআই আমরা মাপি হচ্ছে ওয়েট, এটা আমরা দেখি হচ্ছে কেজিতে। আর যে হাইট, এই হাইটটা আমরা দেখি হচ্ছে মিটারে, দিয়ে স্কোয়ার করে ভাগ করে দিই। আপনারা সবাই বিএমআই সূত্র জানেন না? না ভাই। আমি জানি আপনারা জানেন, আপনারা দুষ্টামি করতেছেন। সো এটা হচ্ছে বিএমআই সূত্র। স্থূলতা নিয়ে সাধারণত যে শাখায় আলোচনা করে সেটাকে বলে বেরিয়াট্রিক্স, ঠিক আছে? অ্যান্ড এই বিএমআই আপনারা নেক্সট ক্লাসে আপনাদের সবাই আপনাদের বিএমআইটা আমাকে জানাবেন, আমি গ্রুপে আপনাদের সবার বিএমআই দেখবো। আপনারা সুন্দর করে এই সূত্র ব্যবহার করে আপনাদের বিএমআইটা বের করে ফেলবেন। আর এই বিএমআই ওয়াইজ একটা কতগুলো ভ্যালু দেওয়া আছে, যে ভ্যালু অনুযায়ী আমরা মানুষের বডি মাস ইন্ডেক্স অনুযায়ী মানুষের স্বাভাবিক ওজন কত সেটা বের করতে পারি। যেমন স্বাভাবিক ওজন মানুষের বডি মাস ইন্ডেক্স কত হবে? ক হবে। তাই আমি খ না? খ হবে। খ ভাই 18 উত্তরটা হবে 18.5 থেকে 24.9। নিচের কোন বডি মাস অতিরিক্ত ওজন নির্দেশ করে? এটা তো আপনাদেরকে পড়তে হবে, বুঝছেন? রেঞ্জগুলো একটু জানলে আপনার জন্য সুবিধা। বলেন, অতিরিক্ত ওজন কোনটা? গ। গ না, এটা স্থূলতা। স্বাভাবিক ওজন কোনটা? 18 থেকে 25। তাহলে 25 থেকে 30 এটা কি? অতিরিক্ত ওজন। 30 থেকে 35 স্থূলতা। 35 থেকে 40 মরবিডলি অবেস, অনেক বেশি অবেস। ঠিক আছে, উত্তর হবে খ। স্থূলতার সাথে সম্পর্কযুক্ত রোগ কোনটি? বলো বলো বলো। কোনটা হবে? এটা আমার কোশ্চেন। ক না বলে উত্তর হবে হচ্ছে করোনারি হার্ট ডিজিজ। কারণ হার্টে আমরা কিন্তু একদম প্রথম দিনে এই ইয়ে সম্পর্কে পড়ছি যে যারা মোটা হয় তাদের কি শরীরে চর্বি বেশি থাকে, তখন করোনারি যে আর্টারি আছে সেই আর্টারি গায়ে কী হয়? চর্বি জমে, চর্বি জমে হার্টের রোগ সৃষ্টি করে। উত্তরটা কী হবে? ক, করোনারি হার্ট ডিজিজ। এই যে আমাদের শেষ স্থূলতা দেওয়া আছে, স্বাভাবিক ওজন 18 থেকে 50। আপনারা দেখেন, আমি একটা সহজ ব্যাপার বলি, আপনাদের সমস্যা হবে 24.9 এইভাবে মুখস্থ রাখার দরকার নেই। আপনারা কী মনে রাখবেন? 18 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, আর হচ্ছে 40+। তাহলে ব্যাপারটা মনে রাখা সহজ হয় না আগের চেয়ে? কারণ 24.9 মানে কি? 25ই তো প্রায় বলা যায়, তাই না? জিনিসটা এভাবে মনে রাখতে পারেন যে 18 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40 আর 40+। এটা হচ্ছে স্বাভাবিক, তারপরটা অতিরিক্ত, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর। থ্যাংক ইউ বাচ্চারা, অনেক সুন্দর। আচ্ছা ভাইয়া